ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণই সুন্দর একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো 12 লেটার্স এবং এই ড্রামাটি একটি রোম্যান্টিক ফ্যান্টাসি ড্রামা। তবে এই ড্রামাটি আপনাকে যতটাই আনন্দ দেবে ঠিক তার দ্বিগুণ পরিমাণে কাঁদাবে, কারণ ড্রামার কাহিনীটা এত বেশি সুন্দর এবং এত ইমোশনাল যে আপনি কাঁদতে বাধ্য হবেন। এই ড্রামায় আমরা দুইটা টাইমলাইন দেখব, একটা হলো 1991 সাল আর একটা হলো 2026 সাল। তো 1991 সালেই মূলত নায়ক নায়িকার গল্প, আর 2026 সালে আমরা তার ছেলে মেয়েদের গল্প দেখব। কিন্তু এই দুটো টাইমলাইন আবার কানেক্টেড, একটা রেড মেল বক্স এই দুটো টাইমকে এক করে দিয়েছে। তো চলুন আর কথা বাড়াবো না, এবার গল্পেই চলে যাই। ড্রামার শুরুতেই আমাদের দেখানো হয় 1991 সাল আর একটা রেড মেল বক্স। আমরা হাইতাং নামের একটা মেয়েকে ক্লান্ত হয়ে বসে থাকতে দেখি। এরপরে ও একটা লেটার লেখে, যেখানে ও লিখেছিল, দাদিমা, আমি আর এভাবে বাঁচতে পারছি না, আপনি আমাকে ক্ষমা করবেন আর খুব শীঘ্রই আমি আপনার কাছে পৌঁছে যাব। এটা বলে ওর মৃত দাদিমার সামনে একবার কুর্নিশ করে সে রেড মেল বক্সটার সামনে আসে। এই মেইল বক্সটা কোনো সাধারণ মেইল বক্স ছিল না। ও কোনো রকমের চিঠিটা ওর ভিতরে রাখে। তখন ওর পায়ের কাছে একটা বিড়াল এসে ম্যাও ম্যাও করতে থাকে। এরপরে সিন চেঞ্জ হয়ে যায় আর আমাদের দেখানো হয় 2026 সাল। এটা একটা মডার্ন শহর, তবে এখানে জনবসতি খুব একটা ছিল না। সেই সেম বিড়ালটাকে যেন আমরা দেখেছিলাম যেটা 1991-তে, সেটা এখানেও ডাকাডাকি করছে। এই এরিয়াটা ছিল একটা মেট্রোপলিটন এরিয়া, এখানে খুব একটা জনবসতি ছিল না। তবে এই জায়গার একজন গার্ড ছিল যার নাম চুয়ান। এই লোকটা সবসময় এই জায়গাটাকে দেখাশোনা করত যাতে এই এরিয়ার ভিতরে কেউ ঢুকে না পড়ে, তাই এই হলো চুয়ান। তো চুয়ান হঠাৎ করে বিড়ালের ডাক শুনে এখানে চলে আসে। তারপরে দেখা যায় যে বিড়ালটা ওই রেড মেইল বক্সের উপরে উঠে বসে আছে, যেটা 91-তেও দেখেছিলাম। তো তারপরে একটা বৃদ্ধ লোককে দেখানো হয়, যে লোকের নাম হলো জো ইয়াং। তো এই লোক প্রতিদিন এখানে এসে বসে থাকতো। চুয়ান এসে ওই বৃদ্ধকে বলে, আপনি এই ঠান্ডার ভিতরে এখানে এসে কেন এভাবে বসে আছেন? কতবার বলেছি না এই মেইল বক্সের ভিতরে কোনো চিঠি আসে না, এটা অনেক আগে থেকে এখানে ফেলানো পড়ে আছে। এই যুগে কি কেউ কাউকে চিঠি লেখে? এখন তো ফোনের যুগ, সবাই সবাইকে ইমেইল করে। এখানে কোনো চিঠি আসেনি, আপনি কেন চিঠির জন্য এখানে অপেক্ষা করছেন? কিন্তু তারপরেও ওই লোকটি বলে, না না, আমার প্রেমিকা আমাকে চিঠি দিবে, এবং ও মেইল বক্সের সামনে বসে থাকে। তখন ওই লোকের মেয়ে, যার নাম উনিয়ান, সেই মেয়েটি এখানে আসে আর ওর বাবাকে নিয়ে চলে যায়। এবং এভাবেই ওর বাবা প্রতিদিন ওই জায়গাতে যেত, আর এজন্য বেশ কথা শুনতে হতো উনিয়ানকে, কেন তার বাবা ওখানে গিয়ে বসে থাকে। তো উনিয়ান একদিন ওর বাবাকে বলছিল, বাবা, তুমি যদি এরকম করো তাহলে এখানে আমি তোমাকে আর রাখবো না, আমি তোমাকে নিয়ে অন্য কোনো শহরে চলে যাব, এখানে আমাদের থাকার কোনো দরকার নেই। ওর বাবা তখন বলে, আমি আমার সমস্ত ওষুধ খেয়ে নিচ্ছি আর আমি কোথাও তোমাকে জ্বালাতন করব না, আমি শান্ত ছেলের মতো থাকবো। কিন্তু না, পরের দিনই দেখা যায় যে ওর বাবা গায়েব হয়ে গিয়েছে। ও এবার সাথে সাথে সিসিটিভি ফুটেজ দেখতে আসে, কারণ পুরো দিন ধরে ওর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনিয়ান এবার পুলিশের কাছে আসে আর বলে, প্লিজ আপনারা দয়া করে আমার বাবাকে খুঁজে বের করে দিন। পুলিশ তখন বলে, অবশ্যই আমাদেরকে একটু সময় দিতে হবে। সিসিটিভি ক্যামেরায় ও দেখতে পায় ওর বাবা হুট করে গায়েব হয়ে গিয়েছে ওই মেইল বক্সের সামনে থেকে। এরপরে ও ওই মেইল বক্সের সামনে আসে। চুয়ান তখন এসে বলে, আমি আপনার বাবাকে গতকাল এখানে দেখেছিলাম, তো রাত 12টার সময় সে যখন এখানে এলো, আমি তাকে বললাম, এত রাত্রেবেলা এই যে তুষার ঝড় হচ্ছে, আপনি এর ভিতরে এখানে কেন এসেছেন? আপনার বাবা বলল যে সে একটা চিঠি এই মেইল বক্সে দিতে চায়। তো এরপরে তার হাতে আমি একটা চিঠি দেখতে পাই, সে ওই চিঠিটা ওই মেইল বক্সের ভিতরে দিলে সাথে সাথে চিঠিটাও উধাও হয়ে যায় আর আপনার বাবাও উধাও হয়ে যায়। আমি মেইল বক্সের ভিতরে অনেক চেক করেছি, কেবলই কিন্তু সে ওই মেইল বক্সের ভিতরে চিঠিটা দিয়েছিল, কিন্তু আমি ওই চিঠিটা আর দেখতে পাইনি। আর একটা বিড়াল এসে তখন মিউ মিউ করে ডাকছিল। উনিয়ানের এই কথাটা শোনা মাত্রই ভীষণই অবাক লাগে আর সে বলে, এটা তো কখনোই হতে পারে না, জলজান্ত একটা মানুষ কিভাবে এরকম গায়েব হয়ে যেতে পারে? তুমি কিসব ভাট বকছো চুয়ান দাদা? চুয়ান বলে, আমি কিন্তু সত্যি কথাই বলছি। ঠিক তখনই সেই বিড়ালটাকে আমরা দেখতে পাই। রাত 12টা বাজার সাথে সাথে ওই বিড়ালটা ওই রেড মেইল বক্সের উপরে এসে বসে থাকে, আর সাথে সাথে মেইল বক্সের ভিতরে একটা কাগজের খটখটানি আওয়াজ হয়। এরপরে খুব ভয়ে ভয়ে উনিয়ান ওই মেইল বক্সটা খুললে ওর ভিতর থেকে একটা চিঠি এসে পড়ে, যে চিঠিটা 1991 সালে লেখা হয়েছিল। হাইতাং নামের কেউ একজন ওই চিঠিটা লিখে সিন চেঞ্জ হয়, আবার 1991-তে ব্যাক করানো হয়। এবার আমরা তিনজনকে দেখতে পাই। এই ছেলেটির নাম হলো হাউ। হাওয়ের মাথার চুলগুলো ছিল ব্রাউন কালারের। তো ওরা তিনজন একটা জায়গায় বসেছিল। ঠিক তখনই লি নামের একটা লোক এখানে আসে, আর এসে হাওয়ের যে মাস্টার ছিল, যার নাম চা, তাকে এসে বলছিল যে তোমাদেরকে আমাদের গুরু ডেকে পাঠিয়েছে।
আসলে এদের কাহিনীটা একটু বুঝিয়ে বলি। এরা তিনজন, এই যে সাদা জামা পরা, কালো জামা পরা আর হাউ, এরা তিনজন মূলত একসঙ্গে কাজ করে। আর ওরা হলো ডেবিট কালেক্টর, মানে যেসব লোকজন বিভিন্ন টাকা পয়সা কাউকে দেয় না, ওরা সেই সব টাকা পয়সা আদায় করে নিয়ে দেয়। তো এখানেই আমাদের নায়ককে দেখতে পাই, যার নাম হচ্ছে ইশওয়ান। তো ওরা আজকে ডেবিট কালেক্ট করতেই এই যে ই হাইতাং নামের একটা মেয়ের বাড়িতে এসেছিল। ই হাইতাং এবং তার বাবা এই বাড়িতেই থাকে। তারা এসে বলছিল, তোমার বাবার নাম ইবো না? ই হাইতাং তখন বলে হ্যাঁ। তখন চা বলে, তোমার বাবা অনেকগুলো টাকা জুয়ায় হেরে গিয়েছে, সেই টাকাগুলো সে আজও শোধ করেনি, সেই টাকাগুলো দাও। ই হাইতাং তখন বলে যে আমার বাবার কাছে আপনারা টাকা পান, তাহলে তার কাছ থেকেই নেবেন, আমার কাছে টাকা কেন চাইতে এসেছেন? কিন্তু ওরা জোর করে ই হাইতাংয়ের কাছে ওর দাদির রেখে যাওয়া কিছু টাকা ছিল, সেই টাকাগুলো নিয়ে নেয়। ও অনেক চেষ্টা করেও টাকাগুলো ওদের কাছ থেকে নিতে পারে না। ইশওয়ান তখন ই হাইতাংকে বলে, তুমি তোমার বাবাকে বলে দিও যেন ডেবিট সম্পূর্ণটা শেষ করে দেয়, না হলে কিন্তু রোজ রোজ এখানে আমাদের দেখতে পাবে, যেটা একদমই ভালো লাগবে না। ই হাইতাং তখন ইশওয়ানের উপর খুব রেগে যায় আর বলে, আমি কি তোমাদের কাছ থেকে টাকা নিয়েছি, না তোমরা আমার কাছে টাকা পাও? তোমরা ইবোর কাছে টাকা পাও, তার কাছ থেকে গিয়ে নাও না। কিন্তু ইশওয়ান ওকে আর কোনো কথা না বলেই ওখান থেকে চলে আসে। ইশওয়ান আসার পথে দেখতে পায় একটা লোক অনেকগুলো পুরাতন জিনিসপত্র ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। তো ওই লোকটিকে হেল্প করে তখন ইশওয়ান। এরপরে এরা তিনজন যখন কথা বলছিল, ঠিক তখনই কিছু লোকজন এখানে আসে। আসলে এরা অন্য একটা জায়গায় টাকা কালেক্ট করতে আসে আর তাদের সঙ্গে খুব মারামারি হয় ওদের। এরপরে ওরা একটা বিলিয়ার্ড ক্লাবে আসে, আর এই বিলিয়ার্ড ক্লাবটাও এদের তিনজনেরই, এবং দিনের ম্যাক্সিমাম টাইম ওরা এখানেই থাকতো। মূলত ওরা ডেবিট কালেক্টর হিসেবেই কাজ করে এবং অবসর সময়ে এই বিলিয়ার্ড ক্লাবটাকে চালিয়ে থাকে। এবং এদের ভিতরে সবথেকে কম বয়সী ছিল হলো ইশওয়ান। যাই হোক, ওই লোকজনগুলোর সঙ্গে মারামারি করতে গিয়ে, মানে টাকা আদায় করতে গিয়ে ওর হাতে বেশ কেটে গিয়েছিল। ইশওয়ান তাই কিছু মেডিসিন কিনে সোজা ওর বাড়িতে আসে। আর ওর বাড়িটা ছিল খুবই সুন্দর, একটা ছাদের উপর একতলা ঘর। ঘরের ভিতরের অবস্থাও খুব খারাপ ছিল না। ও ঘরের ভিতরে এসে নিজের হাতটা ব্যান্ডেজ করতে লাগে। ওদিকে আমরা সেনজিন নামের একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটি ওই বিলিয়ার্ড ক্লাবের একজন সদস্য, মানে সদস্য বলতে ও এখানে চাকরি করে। আর এই মেয়েটিকে হাউ নামের সেই সোনালি চুলওয়ালা ছেলেটি খুব পছন্দ করত, কিন্তু কখনো বলতে পারেনি, শুধু চুপি চুপি লুকিয়ে লুকিয়ে তাকে দেখতো। এরপরে আমরা বাও নামের আরেকটি লোককে দেখতে পাই। এই বাও কিন্তু ডেবিট কালেক্টর, তবে তার আন্ডারে অনেকগুলো ছেলে কাজ করে। এই চা যেমন ডেবিট কালেক্টর এবং তার আন্ডারে মাত্র 2 জন কাজ করে, ওই বাওয়ের আন্ডারে অনেকগুলো লোক কাজ করত। এবং বাওয়ের ছিল অনেক পাওয়ার, আর সে ছিল খুবই ক্রুয়েল। মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করতে গিয়ে ওরা মানুষজনকে মারধরও করত। তবে বড় কথা হলো, এই বাও আর চা এরা দুজনে একসঙ্গে শেয়ারে এই কাজটা করত। তাহলে হতো কি, ওদের একটা পাওয়ার থাকতো। কিন্তু বাও খুব একটা ভালো চোখে চাকে দেখতো না। যাই হোক, পরদিন সকালবেলা আমরা মিস তাং নামের একটি মেয়েকে দেখতে পাই, যে একটা স্কুলের শিক্ষিকা, আর এটা ছিল একটা হাই স্কুল। ইশওয়ান একজন ডেবিট কালেক্টর হলেও ও কিন্তু পড়াশোনা করতো। তো পড়াশোনার জন্য স্কুলে নতুন করে ভর্তি হয়েছে। মিস তাং ওকে অনেক বকাঝকা করে আর বলে, প্রথম দিনই তুমি স্কুলে দেরি করে এসেছো। আমি চায়ের কথাতে তোমাকে এই স্কুলে ভর্তি নিয়েছি, আগের স্কুল থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছিল। তুমি কি ভুলে গিয়েছো স্কুলের কিছু রুলস আছে? আমি তোমাকে বারবার বলছি, নিজের জীবনটাকে ধ্বংস করো না, ঠিক আছে? ওই ইশওয়ানকে অনেক আগে থেকেই খুব ভালো করে চিনতো। ইশওয়ান তখন মিস তাংকে বলে, ঠিক আছে, এখন থেকে আমি রোজ নিয়মিত স্কুলে আসবো। আর এই স্কুলেই পড়তো ই হাইতাং ওকে দেখা মাত্র বেশ অবাক হয়ে যায়। ই হাইতাং ছিল এই ক্লাসের ক্লাস প্রেসিডেন্ট। যাই হোক, ইশওয়ানকে পিছনের বেঞ্চে বসতে বলে মিস তাং, আর বলে আজকে থেকে ও তোমাদের নতুন শিক্ষার্থী এবং ওর সঙ্গে সবাই ভালো ব্যবহার করবে। ক্লাস শেষ করার পরে যখন ইশওয়ান চলে যাচ্ছিল, তখনই শাওজন নামের একটি ছেলে ওকে থামায় আর বলে, হেই কিরে, তুই স্কুলে নতুন ভর্তি হয়েছিস কিন্তু আমাদের কথা মেনে চলছিস না, কাহিনী কি? চল আমাদের সঙ্গে যাবি। কিন্তু ওদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে ইশওয়ান নিজের মতো চলে আসে। ই হাইতাং এর সঙ্গে রাস্তায় দেখা হলে ই হাইতাং বলে, তোমার সাথে আমার কথা আছে। ইশওয়ান বলে, তোমার সাথে আমার তো কোনো কথা নেই। ই হাইতাং তখন বলে, তুমি আমার দাদির টাকা নিয়ে গিয়েছিলে সেদিন, টাকাগুলো আমাকে ফেরত দিবে। ঠিক তখনই ওদের একটি ক্লাসমেট ওদের দুজনকে একসঙ্গে দেখে ফেললে ইশওয়ান এখান থেকে চলে যায় কোনো কিছু না বলে। ই হাইতাং একটা সানশাইন বুক স্টোরে কাজ করতো, এটা ওর পার্ট টাইম জব ছিল। তো এই কাজটা করার জন্যই মূলত পড়াশোনাটা চালিয়ে যেতে পারছে। তো এদের এখানে একটা নতুন ইভেন্টের আয়োজন করেছে ওদের বস।
ওর বস এসে বলে, শোনো হাইতাং, আমি এখানে একটা নতুন ইভেন্টের আয়োজন করেছি যেখানে মানুষটার ফিউচার সেলফকে চিঠি লিখতে পারবে। সেই চিঠিগুলো আমরা নিজেদের মতো করে আমাদের কাছে জমিয়ে রাখবো আর তারপরে ম্যাগাজিনে সেগুলোকে পাবলিশ করব। এই আইডিয়াটা কেমন? ই হাইতাং বলে, এটা তো খুবই গুড আইডিয়া। অর্থাৎ ই হাইতাং চাইলেই, ও যেহেতু 1991 সালে বিলং করে, ও চাইলেই 1996 সালের ওকে নিজেকে চিঠি লিখতে পারবে। মানে এটা হলো নিজের ফিউচার সেলফকে চিঠি লেখা। তো ইউ হাইতাং এর বস বলে, ঠিক আছে, তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করব। ঠিক তখনই আমরা সেই ভ্যান গাড়িওয়ালা লোকটিকে দেখতে পাই, যে লোকটি একটা রেড মেল বক্স নিয়ে যাচ্ছিল। এই লোকটির সঙ্গে আগের দিন কিন্তু ইশনের দেখা হয়েছিল। লোকটি এসে ই হাইতাংকে বলে, আপনাদের এখানে যে কার্ডগুলো আছে ওইগুলো আমাকে দিবেন, ওগুলো তো লাগছে না। তো ওইগুলো খুব ভালোভাবে ই হাইতাং দিয়ে দেয় আর ওই ঠেলা গাড়িটা একটু ঠেলেও দেয়। কিন্তু পরদিনই দেখা যায় ওই লোকটি যে রেড মেল বক্সটা নিয়ে যাচ্ছিল সেটা এই বুক স্টোরের পাশে রেখে গিয়েছে এবং সেটা খুবই রহস্যজনকভাবে রেখে গিয়েছে। রাত্রেবেলা কেউ এটা রাখতে দেখেও নি। ই হাইতাং এর বস যখন এটা দেখে তখন বেশ অবাক হয়ে যায় আর বলে, এই মেল বক্সটা এখানে কে রাখলো? এরপরে ওই পথ দিয়ে ই হাইতাং যাচ্ছিল স্কুলে। ওর বস বলে, ই হাইতাং, এটাকে তুমি রেখেছো নাকি? ই হাইতাং বলে, না না, এটা আমি কোথায় পাবো? ওর বস তখন বলো, কিন্তু এর ভিতরে একটা চিঠি এসেছে আর সেই চিঠিটা নাকি তোমাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, কারণ ওখানে নামই আছে টু ই হাইতাং। তো এই চিঠিটাও দেখে অবাক হয়ে যায় আর বলে, কেউ আমাকে চিঠি লিখেছে? কিন্তু কেন কেউ আমাকে চিঠি লিখবে? আর এই চিঠিটা লিখেছে ই সোয়ান নামের একজন। এবং ওর সাথে সাথে মনে পড়ে যায় যে গতদিন ও একটা বৃদ্ধকে দেখেছিল, সেই বৃদ্ধ এই মেল বক্সটা নিয়ে যাচ্ছিল। তবে কি ওই বৃদ্ধ এই মেল বক্সটা রেখে গেল? যাই হোক, এরপরে ও চিঠিটা পড়তে থাকে। এই চিঠিটা ছিল একটা লাভ লেটার, যেখানে অনেক ভালোবাসার কথা লেখা হয়েছে। এটা পড়ার সাথে সাথে ই হাইতাং এর খুব রাগ হয়ে যায়। ওই স্কুলে ফিরে আসে আর তারপরে ও কিছু টাকা কালেক্ট করে স্টুডেন্টের কাছ থেকে। এটা হলো ক্লাস ফান্ডের টাকা। ও যেহেতু প্রেসিডেন্ট, সেজন্য ওর কাছে সবাই টাকা জমা দেয়। এরপরে ও সোজা যায় ইশওয়ানের কাছে আর বলে, তুমি একটু বাইরে এসো, তোমার সাথে আমার কথা আছে। ওরা বাইরে যাওয়ার পরপরই এখানে সেই শাওজুনকে দেখতে পায়, যে ই হাইতাং এর ব্যাগ চেক করতে থাকে, কারণ ও ক্লাস ওয়ার্ক করেছে কিনা সেই খাতাটা নিবে বলে। আর এদিকে ই হাইতাং ইশওয়ানকে নিয়ে বাইরে এসেছিল। ও এসে বলে, তোমার লজ্জা করে না? তুমি স্কুলে পড়ে অথচ আমাকে লাভ লেটার লিখেছো? ইশওয়ান তখন বলে, আমি তোমাকে কেন লাভ লেটার লিখতে যাব? আমি কোনো লাভ লেটার লিখিনি বলে এখান থেকে চলে যায়। এদিকে শাওজুনকে দেখি ওই ই হাইতাং এর ব্যাগের ভিতরে সেই লাভ লেটারটা খুঁজে পায় আর ক্লাসের সবার সামনে পড়ে পড়ে শোনাতে থাকে এবং শেষে ইশওয়ানের নামটা পর্যন্ত বলে। ওই লাভ লেটারে অনেক ভালো ভালো কথা লেখা ছিল, যেমন আমি আমার অন্তর থেকে তোমাকে ভালোবাসি, এই টাইপ। তো এবার ইশওয়ান বুঝতে পারে যে কেউ একজন এই লাভ লেটার লিখেছে ই হাইতাংকে উদ্দেশ্য করে এবং তারই নাম নিয়ে। তো ই হাইতাং এসে ওই লেটারটা নেয় আর সেটাকে ছিঁড়ে ফেলে। ঠিক তখনই মিস তাং ওদের দুজনকেই ডেকে পাঠায় আর বলে, ই হাইতাং একটা ভালো মেয়ে, আমি খুব ভালো করেই জানি, কিন্তু ইশওয়ান, তুমি এই স্কুলে আসার পরে এটা শুরু করেছো, যেটা সত্যিই খুব লজ্জার ব্যাপার এবং আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি আর যেন কখনো এরকম না হয়। ইশওয়ান বলে, কিন্তু আমি তো এই লেটারটা লিখিনি। মিস তাং তখনও বলে, তুমি এখনো অস্বীকার করছো? তুমি এখন ই হাইতাংকে সরি বলো। ইশওয়ান বলে, কেন সরি বলবো? কারণ ওই লেটার আমি লিখিনি। এরপরে ই হাইতাংকে মিস যেতে বলে ইশওয়ানকে বলে, দেখো, তোমার জন্য একটা সেকেন্ড চান্স আমি দিয়েছি, সেটার তুমি অবহেলা করো না। কিন্তু ইশওয়ান রেগে তখন ভিতরে ওখান থেকে চলে আসে। এরপরে ই হাইতাং তার ক্লাস ফান্ডের টাকা নিয়ে বাড়িতে চলে যায় আর ইশওয়ান এসে শাওজুনকে অনেক গালাগাল করে, মারধর করে আর বলে, তুই যদি সত্যি সত্যি ই হাইতাংকে ওই চিঠিটা লিখে থাকিস, এর সাথে যদি আমি তোর সম্পৃক্ততা দেখি তাহলে তোকে শেষ করে ফেলবো। ঠিক তখনই ই হাইতাং এর বাবা স্কুলে আসেই ই হাইতাংকে রিসিভ করার জন্য। কিন্তু এখানে আসার পরে তার বাবা সবটাই জানতে পারে যে ইশওয়ান তার মেয়েকে চিঠি লিখেছে। এখন তাদেরকে অফিসে ডাকা হয়। অফিসে ডাকার পরে ই হাইতাং এর বাবা বলে, শোনো, আমি কিন্তু কোনো কিছু মনে করিনি ইশওয়ান, মেয়েকে তুমি চিঠি লিখতেই পারো, কিন্তু এটাই যেন লাস্ট টাইম হয় আর কখনো তুমি এরকমটা করবে না। এখন থেকে ভালো বন্ধু হয়ে থাকবে। ইশওয়ান বলে, আপনার ভালো মানুষের রাখুন, আর তাছাড়া আমি আপনার মেয়েকে কোনো চিঠি লিখিনি, আন্দাজে কথা বলবেন না। আমি জানিও না ওই চিঠি কে লিখেছে, তাই আপনি এখানে আমার উপর দরদ দেখাতে আসবেন না। ইশওয়ানের এই কথা শুনে মিস তাং আবারও রেগে যায়। এরপরে ইশওয়ান ওই ছেঁড়া চিঠিটা নিজের কাছে নিয়ে সেই চিঠিটা পড়তে থাকে। ওই চিঠিতে এমন কিছু কথা লেখা ছিল, হাইতাং, আমরা সবাই তো সেই কাদামাকা অন্ধকার গর্ত থেকে উঠে আসা মানুষ। আমাদের মতো আর কেউ বোঝে না জীবন আসলে কতটা তুচ্ছ, কতটা ক্ষুদ্র। কিন্তু জানো, গর্তটাই ভয়ঙ্কর নয়। আমি ভেবেছিলাম তোমাকে এই অন্তহীন যন্ত্রণা থেকে মুক্তি দেব, কিন্তু তার বদলে খুলে দিলাম আরও এক গভীর গহ্বর। গহ্বরটা গর্তের থেকেও ভয়ঙ্কর, কারণ সেই গহ্বরে লুকিয়ে থাকে দানবেরা। আমরা আসলে কি করতে পারি, ট্যাং?
এত কিছু আছে যা আমাদের হাতে নেই, চাইলেই কি বদলানো যায়? না, যায় না। আমি সত্যিই চেয়েছিলাম তোমাকে এই অনন্ত যন্ত্রণা থেকে মুক্তি দিতে, কিন্তু শেষমেশ আমি নিজেই কি একইভাবে বন্দী হয়ে গেলাম না? ইসওয়ান বারবার চিঠিটাকে পড়তে লাগে আর উপলব্ধি করতে থাকে যে আসলে এই চিঠিটা কে লিখেছে। চিঠিটা তো অনেকটা অন্তর থেকে লেখা হয়েছে। এদিকে হাইতাংকে দেখতে পায়, যাকে তার বাবা ভীষণই খারাপভাবে মারছিল আর তাকে বলছিল, ছেলেদের সঙ্গে নষ্টামি করে বেড়াস, তোর লজ্জা করে না? মায়ের মতো হয়েছিস। এরপরে ওর ব্যাগ ঘাঁটতে থাকে যে ওর ভিতরে কোনো টাকা পয়সা আছে কিনা। তারপরে স্কুল ফান্ডের যে টাকাটা ছিল হাইতাংয়ের কাছে, ওর বাবা সেটা পেয়ে খুব হ্যাপি হয়ে যায় আর টাকাটাকে নিয়ে নেয়, কারণ ওর বাবা একজন জুয়া খেলোয়াড় আর জুয়ায় সে খালি টাকা হারে, আর এই টাকাটা পেয়ে সে আরও একদম জুয়া খেলতে পারবে, তাই তার এত আনন্দ। আসলে হাইতাংয়ের মা ছোটবেলায় এখান থেকে চলে গিয়েছিল আর সেজন্যই তার বাবা এরকম বখাটে হয়ে গিয়েছে আর বারবার মেয়ের উপর নির্যাতন করে, প্রতিদিন ধরে ধরে হাইতাংকে মারে। আর এজন্য বোধহয় ভবিষ্যতের ওই ইসওয়ান চিঠিতে ওরকম একটা কথা লিখেছিল যে অন্তহীন যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু এই ইসওয়ান সে তো আর এটার অর্থ বুঝতে পারে না। ও এসে হাউকে ওই চিঠির ব্যাপারে বললে, হাউ বলে, তুই কি বোকা নাকি? ভবিষ্যৎ থেকে এই চিঠিটা 2026 সাল থেকে লেখা হয়েছে, সেটা কিভাবে সম্ভব? এদিকে হাইতাংকে দেখি সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তার বাবাকে হত্যা করবে আর তারপরে নিজেও সুইসাইড করবে। এরপরে ও একটা লেটার লেখে, যেখানেই মূলত ও লিখছিল যে দাদি, আমি অনেক কষ্টে আর নিজেকে সামলাতে পারছি না, আমি তোমার কাছে চলে আসছি। যে চিঠিটা আমরা একদম এই ড্রামার শুরুতে দেখেছিলাম। হাইতাং ওই চিঠিটাকে নিয়ে আর আরেক হাতে একটা ছুরি নিয়ে সোজা হন হন করে রাত 12টার সময় হাঁটছিল। এরপরে চিঠিটা রেড মেইল বক্সের কাছে এনে মেইল বক্সের ভিতরে দিয়ে দেয়। ওর পায়ের কাছে তখন ওই বিড়ালটা মেও মেও করে ঘুরঘুর করছিল। চিঠিটা ওই মেইল বক্সের ভিতরে ছিল। আর এদিকে হাইতাংকে খোঁজার জন্য ইসওয়ান ওর বাড়িতে আসে, কারণ ওর দাদির দেওয়ার টাকাটাও ফেরত দিতে চেয়েছিল, কিন্তু ও এখানে ওকে পায় না। হাইতাং ছুরি হাতে ওর বাবাকে হত্যা করবে বলে ওই গাম্বেলিং হাউসে এসেছিল। আর ইসওয়ান খুব ভালো করেই জানতো যে হাইতাংয়ের বাবা কোন গাম্বেলিং হাউসে গাম্বেলিং করে। ঠিক তখনই ইসওয়ান পিছন থেকে এসে হাইতাংকে ধরে আর ওর বাবাকে হত্যার হাত থেকে বাঁচায়। ওকে বাহিরে বের করে নিয়ে আসে আর বলে, তুমি কি পাগল হয়েছো? হাইতাং খুব রেগে যায় আর বলে, তুমি কেন আমার এসবের ভিতরে নাক গলাচ্ছ? আমি আজকে ওকে মেরেই ফেলবো, ও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। হাইতাংকে ইসওয়ান বলে, তোমার নিজের মরার ইচ্ছে হলে তুমি নিজে গিয়ে মরো, কিন্তু তোমার ওই ছুরির আঘাতে তোমার বাপ কোনোদিন মরবে না, সে পচে যাবে, কিন্তু তারপরেও তোমার পিছু ছাড়বে না। পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। তোমার মনে হয় জীবনটা এতটা তুচ্ছ? এতটা তুচ্ছ তো নয়। তুমি এই যে পড়াশোনা করছো, এই দিন দেখবে বলে আমি সেটা হতে দিতে পারি না। এরপরে হাইতাংয়ের বাবাকে দেখি ইবো এসেছিল পুলিশ স্টেশনে। এসে পুলিশকে বলে, আপনারা আমাকে প্লিজ বাঁচান, আমার মেয়ে সাইকো হয়ে গিয়েছে, ও পাগল হয়ে গিয়েছে, আমাকে মারার জন্য ছুরি হাতে ও গিয়েছিল আজকে, ওকে আপনারা কোনো একটা রিহাবে পাঠানোর ব্যবস্থা করুন। তো এখানে হাইতাং আর ইসওয়ানকেও ডেকে আনা হয়, কিন্তু ইসওয়ান বলে তার মেয়ে পাগল হয়ে যায়নি, মূলত সেই খারাপ, সেই জুয়া খেলে টাকা হারে আর বাড়িতে এসে নিজের মেয়েকেই অপমান করে। যাই হোক, হাইতাং বোকা নয়, আমি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি, বাকিটা আমি সামলাবো। পুলিশরা তখন বলে, ঠিক আছে, তাহলে ওকে তোমার হাতেই ছেড়ে দিলাম। ইসওয়ান তখন হাইতাংকে নিয়ে বাহিরে আসে। হাইতাং সোজা এসে সেই মেইল বক্সটার সামনে বসে থাকে চুপ করে বেশ কিছুক্ষণ। ইসওয়ানও ওর পাশে এসে বসে থাকে। হুট করে কি মনে হয় হাইতাং ওকে বলে যে আমার বাপ আমার ক্লাস ফান্ডটাই নিয়ে নিয়েছিল, তাই আজকে ওকে খুন করতে যাচ্ছিলাম। এটা বলে ওর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখতে পায় যে বাওয়ের লোকেরা ওর বাবা যে অনেকগুলো ডেবিট কালেক্টর বাকি ছিল সেগুলো কালেক্ট করতে এসেছিল। তাই ইসওয়ান হাইতাংকেও নিজের বাড়িতে না রেখে ওর বাড়িতে নিয়ে আসে আর বলে, বাওয়ের লোকেরা অনেক খারাপ, ওরা তোমার বাবাকে না পেলে তোমাকেই অনেক টর্চার করবে, তাই এখন তুমি আজকে রাতটা এখানে থাকতে পারো। আর শুধুমাত্র ক্লাস ফান্ডের টাকার জন্য বাবাকে কেউ হত্যা করতে যায়? কিন্তু হাইতাং বলে, তুমি জানো না, ওটা বাবা নয় বরং একটা জানোয়ার। ইসওয়ান তখন বলে, আমি সবটাই বুঝতে পেরেছি, আপাতত তুমি তোমার বাড়ির দিকে যেও না, কারণ বাবের লোকেরা তোমাকে দেখলে তোমার আরো বিপদ হবে। কিছু খাবার তোমার জন্য নিয়ে এসে দিচ্ছি। এরপরে কিছু খাবার আর গোসল করার জন্য কিছু টয়লেট্রিজ এগুলো নিয়ে এসে দেয়। আর ইসওয়ান বলে, তুমি থাকো, আমি বাইরে যাচ্ছি। এটা বলে ও বিলিয়ার্ড ক্লাবে আসে। এখানে এসে দেখতে পায় যে হাউ ওরে ওই ক্রাশকে চুপি চুপি দেখছে। এরপরে ও হাউকে বলে, তুমি এখানে চুপি চুপি কেন দেখছো? ওর সামনে গিয়েই তো ওর সঙ্গে কথা বলতে পারো। এরপরে হাউ ওখানে ইসওয়ানকে রেখে বাহিরে আসে, কারণ রাত্রেবেলা ওর কিছুই খাওয়া হয়নি, তাই ও নুডলস কিনতে এসেছিল। ঠিক তখনই বাওয়ের লোকেদের সঙ্গে ওর দেখা হয়ে যায়। বাওয়ের লোকেরা ওকে
জ্বালানোর জন্য বলতে থাকে সেনজেন নামের ওই মেয়েটার পা খোঁড়া। আবার শুনলাম আমাদের একজন ডেবিট কালেক্টর নাকি তাকে পছন্দ করে। মানে ওরা হাওয়ের কথাই বলছিল, হাউকে রাগানোর চেষ্টা করছিল। কিন্তু আরও বাজে বাজে কথা যখন ওরা বলতে শুরু করে তখন হাওয়ের খুব রাগ হয়ে যায়, কারণ হাও সেনজেনকে অনেক ভালোবাসে। তাই হাও এসে ওদের সবার সঙ্গে ফাইটিং করতে শুরু করে। এদিকে সেনজেনকে দেখতে পাই, ও কিন্তু এসবের কিছুই জানে না। ও বিলিয়ার্ড ক্লাবে তখনও বসেছিল। আর এদিকে ইশুয়ান মাথায় হাত দিয়ে শুয়েছিল আর চিন্তা করছিল যে ই হাইতাংয়ের জীবনের উপর দিয়ে কি ঝড়টাই না যাচ্ছে। ওদিকে ই হাইতাংকে দেখি, সে তার সেই রুমে সেভাবেই বসেছিল যেভাবে ইশুয়ান ওকে বসিয়ে রেখে গিয়েছে। ওখান থেকে এক চুল পর্যন্ত নড়ে না। তো আজকে রাত্রে ওদের 3-4 জনের জীবনে বেশ অনেকটা ঝড় বয়ে গিয়েছে। পরদিন সকালবেলা দেখি যে ই হাইতাংয়ের ঘুম ভেঙে গিয়েছে আর ওই ইশুয়ানকে না জানিয়েই এই বাড়ি থেকে চলে যায়। পরে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ইশুয়ান বাড়িতে ফিরে এসেছিল। ও দরজার বাহিরে দাঁড়িয়ে বারবার ই হাইতাংকে ডাকতে থাকে, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ না এলেও ঘরের ভিতরে প্রবেশ করে দেখে এখানে ই হাইতাং নেই। তাই ও দ্রুত করে স্কুলে চলে আসে যে ই হাইতাং ওকে কোনো কিছু না বলেই চলে এলো। স্কুলে আসার পরে আমরা দেখতে পাই যে ই হাইতাং আগে ম্যামের কাছে যায় আর গিয়ে বলে ক্লাস ফান্ডের যে টাকাটা আমার কাছে ছিল সেটা আমি হারিয়ে ফেলেছি, আমি 2 দিন পরে সেই টাকাটা দিব। মিস তান বলে ঠিক আছে, তোমার মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে, তুমি আমার সঙ্গে খুলে বলতে পারো। কিন্তু ই হাইতাং কোনো কথাই আর মিস তাংকে বলে না। মিস তাং বলে শোনো, আমি তোমার গার্ডিয়ান, তুমি কিন্তু বলতে পারো। তাও ই হাইতাং বলে না। এদিকে আমরা শাওজনকে দেখতে পাই, সে ক্লাসের সবার সঙ্গে গল্প করছিল। তোরা জানিস ই হাইতাং গত রাত্রে ওর বাবাকে ছুরি নিয়ে মারতে গিয়েছিল। ওর বাবাকে প্রায় মেরেই নাকি ফেলেছিল, এমনকি আঘাত করেছে। মানে ওই যে মানুষ 1 হলে 11 বানায় ওই টাইপের খোশ গল্প করছিল আর কি। সবাই অবাক হয়ে তাই শুনছিল। এবার ওখানেই ইশুয়ান বসেছিল। তো ইশুয়ান ওদের এই গল্প শুনে তো মেজাজটাই খারাপ হয়ে যায়, কারণ ইশুয়ান জানে এক্স্যাক্টলি কি ঘটেছে। আর এখানে শাওজন এমনভাবে বলছিল যেন হাইতাং একজন মানে একটা বড় সড়ো ক্রাইম করে ফেলেছে, ও একজন ক্রিমিনাল আর কি। যাই হোক, ঠিক তখনই এখানে হাইতাং প্রবেশ করে আর সবাই যার যার জায়গায় গিয়ে বসে পড়ে। এরপরে আমরা দেখতে পাই হাইতাংয়ের বাবা ইবো সে স্কুলে চলে এসেছে আর ম্যামদেরকে বলছে আমার মেয়ে একটা উন্মাদ, সে আমাকে মারতে গিয়েছিল। এই কথা শোনার সাথে সাথে হাইতাং ওর বাবার সামনে চলে আসে আর বলে তোকে আমি হত্যা করে ফেলবো। তখন ইশুয়ানও ওখানে এসেছিল আর বারবার ইবোকে বলছিল আপনিই তো যত নষ্টের গোড়া, আপনি এখানে আমাদেরকে আবার প্রভোগ করতে এসেছেন। হাইতাং ওর রাগে পড়ছিল আর ওর বাবাও উল্টোপাল্টা কথা বলছিল। এবার সবাই ভেবেছিল যে হাইতাংয়েরই বোধহয় দোষ, কারণ ওর বাবা সবসময় ভালো মানুষের মুখোশ পরে বেড়ায়। তো স্কুলের যে হেড টিচার ছিল সেই লোকটি বলে দেখুন আপনার হয়তো অনেক ক্ষতি হয়ে গিয়েছে, আপনার মেয়ে আপনাকে স্ট্যাব করেছে। যদিও কিন্তু স্ট্যাব করেনি হাইতাং, তাও ওর বাবা একটা ব্যান্ডেজ করে এনেছে নিজের পেটের কাছে আর বলছে আমার এমনকি চিকিৎসাটা করানোর মতো টাকা পর্যন্ত নেই। তখন এখানকার হেড টিচার কিছু টাকা ওর বাবার হাতে দিতে গেলে প্রথমে তো নিব না করেও ইবো পরে টাকাটা নিয়ে নেয়, কারণ মূলত ওর টাকাটা নেওয়ার জন্যই এখানে এসেছে। সে জুয়া খেলে বারবার হেরে যাচ্ছে, তো টাকা না থাকলে তো আর কেউ জুয়া খেলায় নিবে না, সেজন্য এখানে এসে মেয়ের নাম ভাঙিয়ে এই টাকাটা নিয়ে গেল। কি পরিমাণ নাটকবাজ এই লোক তা একবার ভেবে দেখুন। আর এদিকে ইশুয়ানকে এসে মিস তাং আবার বকে আর বলে তোমাকে বলেছি না কোনো রকমের ঝামেলায় না জড়াতে, তুমি কেন এত ঝামেলা করছো? ইশুয়ান বলে আমি কোনো ঝামেলা করিনি, আসলে হাইতাংয়ের বিন্দু পরিমাণ কোনো দোষ ছিল না, তার বাবা তাকে বারবার ইউজ করছে। তখন মিস তাং বলে কিন্তু তাতে তোমার কি, তোমাকে আমি দ্বিতীয় একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু যেহেতু তুমি সেই সুযোগটা কাজে লাগাবে না, আজকে থেকে তোমাকে এই স্কুল থেকে সাসপেন্ড করা হলো, আগামীকাল থেকে তুমি আর স্কুলে আসবে না। হাইতাং এই কথা শোনার সাথে সাথেই মিস তাংকে গিয়ে বলে যে ওর তো কোনো দোষ নেই, যত দোষ সব আমার, ও আমাকে প্রোটেক্ট করতে গিয়েই তো মূলত এরকম সাসপেন্ডেড হলো। মিস আপনি আমাকে সাসপেন্ড করুন, কিন্তু প্লিজ ওকে সাসপেন্ড করবেন না। তখন মিস তাং বলে যাও তুমি তোমার ক্লাসে ফিরে যাও। হাইতাং তখন দৌড়ে ইশুয়ানকে সব জায়গায় খুঁজতে লাগে, কিন্তু ও কোথাও ইশুয়ানকে খুঁজে পায় না। ইশুয়ান এসেছিল চার সঙ্গে দেখা করতে। চা যেহেতু ওর লিডার, তাই চা ওকে অনেক মারে আর বলে তোমাকে বলেছি না কোনো মেয়ে ঘটিত কেস কামে না জড়াতে, তা সত্ত্বেও তুমি হাইতাংয়ের ব্যাপারে কেন জড়িয়েছো? আমি তো আগেই বলে দিয়েছি যে এখন বাবের লোকেরাই গিয়ে টাকা পয়সা কালেক্ট করবে হাইতাংয়ের বাবার কাছ থেকে, কিন্তু তুমি কেন হাইতাংকে বারবার প্রোটেক্ট করছো বলে ওদের নিজেদের ভিতরে একটু গন্ডগোল মারামারি হয়। এরপরে ইশুয়ান কিছু খাবার নিয়ে আবার হাইতাংয়ের সঙ্গে দেখা করতে আসে সেই বুকশপের পাশে। এখানে ওরা দুজন অনেক গল্প করে, নিজেদের ছোটবেলার গল্প। আসলে ইশুয়ান একটা অনাথ আশ্রমে বেড়ে উঠেছে এবং মিস ট্যাংয়ের মা ওকে অনেক দেখাশোনা করতো, এজন্য মিস ট্যান ওর প্রতি এত কনসার্ন দেখায় যে তুমি ভালো করো, পড়াশোনা করো, এই টাইপ আর কি, কারণ ছোট্টবেলা থেকেই ভাইয়ের মতো করে মিস ট্যাং ওকে বড় করে ফেলেছে। যাই হোক, এরপরে ওর দাদির কাছ থেকে নেওয়া সেই টাকাগুলো আজকে হাইতাংকে ইশুয়ান ফিরিয়ে দেয়।
এরপরে বাড়িতে এসে ও সেই ছেঁড়া চিঠিটা, যে চিঠিটা মানে ওই যে মেল বক্স থেকে পেয়েছিল হাইতাং, সেই চিঠিটাকে জোড়া লাগায় আর সেটা বারবার পড়তে থাকে আর ভাবতে থাকে এটা কি আমি লিখেছি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হাইতাংকে। ও ভালো করে পড়াশোনা শুরু করছিল, কারণ ওকে ঈশান কথা দিয়েছে এখন থেকে তুমি নির্ভয়ে পড়বে, আর ওর বাড়ির সামনে রাত্রেবেলা ঈশান পাহারা দিত। এরপরে ঘটনা আবার 2026 সালের দেখানো হয়। এখন আমরা উনিয়ানকে দেখতে পাই। উনিয়ানের কাছে একটা চিঠি এনে দেয় চুয়ান আর বলে এটাই গতকাল রাত্রে সেই চিঠিটা যেটা হুট করে আমাদের সামনে এসে পড়েছিল। তো এটা হলো 1991 সালে লেখা সেই চিঠি, যেখানে একটি মেয়ে লিখেছে আমি আর এই জীবন রাখতে চাই না, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এবং হাইতাং নামের কেউ একজন এই চিঠিটা লিখেছে। তো এরপরে হঠাৎ করে পুলিশ স্টেশন থেকে কল আসে উনিয়ানের কাছে। উনিয়ান পুলিশ স্টেশনে আসে। উনিয়ানকে বলা হয় ওর বাবার আইডি কার্ড দিতে, কিন্তু ওর বাবার আইডি কার্ড দেয় না, নিজেরটা দেয়। পুলিশ তখন বলে আপনার বাবার নাম যেন কি? ও তখন পুলিশকে জানায় ওর বাবার নাম হলো উ জি ওয়াং। পুলিশ তখন বলে সত্যি করে বলুন আপনার বাবার নাম কি উ জিয়ং নাকি অন্য কিছু? উনিয়ান তখন বলে ছোটবেলা থেকেই জেনে এসেছি বাবার নাম উ জিয়ং, অন্য কিছু কেন হবে? পুলিশ তখন বলে কিন্তু এই দেখুন উ জিয়ং, আপনার বাবাকে ইয়ং অবস্থায় এরকম দেখতে ছিল। এই লোক তো 2004 সালেই মারা গিয়েছে, তাহলে কিভাবে সে আপনার বাবা হতে পারে? সে একটা খুনের আসামি ছিল এবং সে কারাগারের ভিতরেই 2004 সালে মারা যায়। অথচ আপনি কিনা দাবি করছেন যে এই লোকটি আপনার বাবা, সেটা তো হতেই পারে না। উনিয়ান তখন বলে কিন্তু আমি তো ছোট্টবেলা থেকেই দেখছি, আর তাছাড়া এই লোকটি আমার বাবা নয়, কারণ আমার বাবা ইয়ং অবস্থায় এরকম দেখতে ছিল না। পুলিশ তখন বলে তাহলে এই ব্যাপারে আমরা আর কিছু করতে পারবো না, আপনি বাড়িতে ফিরে যান আর আপনার বাবার আইডি কার্ডটা একটু খুঁজে দেখুন, যে ওনার যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে আমাদের কাছে দিবেন। উনিয়ান বাড়িতে ফিরে আসে আর ওর বাবার আইডি কার্ড খুঁজতে শুরু করে দেয়, কিন্তু কোথাও কোনো কিছু খুঁজে পায় না। কিন্তু অবশেষে ও একটা টিনের বাক্স খুঁজে পায়, যেটা ছিল একটা কুকিজ বাক্স। ওর ভিতরে মনে হয় কোনো এক সময় বিস্কিট ছিল, সেই বাক্সটাকেও যত্ন করে রেখে দিয়েছে। ওর বাবা এর ভিতরে অনেকগুলো টিকিট রেখে দিয়েছে, যেগুলো হলো ফুসুই নামের একটি শহরের টিকিট। ওর বাবা 1997 সাল থেকে ওই শহরে বেশ অনেকবার গিয়েছে। এরপরে উনিয়ান ওর ভিতরে একটা কার্ড দেখতে পায়, যেই কার্ডের নিচে ছিল হাইতাং লেখা। তো হাইতাং নামের কেউ এই কার্ডটি লিখেছে ও বুঝতে পারে। সাথে সাথেই ওর মনে হয় গতকাল রাত্রেবেলা ওই মেইল বক্সের যে চিঠিটা এসেছিল তাতেও তো হাইতাং এর নাম লেখা ছিল, এবং এই দুইজনের হাতের লেখা একদম সেম টু সেম। তাহলে কি এই কার্ডটা যার, এই চিঠিটাও তার? এটা 1991 সাল থেকে লেখা হয়েছে, আর আমার বাবা এই কার্ডটা কি 1991 সাল থেকে রেখে দিয়েছিল? এর সাথে কি কোনো মিল আছে নাকি? এরপরে উনিয়ান অনেক চিন্তা ভাবনা করে, আর ওই টিকিটগুলো দেখা মাত্রই ওর মনে হয় এখনই ওকে ফুসইতে যাওয়া উচিত। এদিকে আমাদের নতুন একটা ছেলেকে দেখানো হয় যার নাম হলো সেন। সে অনেক বছর পরে বিদেশ থেকে আজকে বাড়িতে ফিরছে। তার মায়ের নাম হলো হাইতাং। তার মানে 1991 সালের যে হাইতাংকে আমরা দেখছি তার বড়বেলার ছেলে এটি। তো সেন বাড়িতে ফিরে আসা মাত্রই তার কাছে একটা কল আসে, আর এই কলটা পুলিশ করেছিল। পুলিশ তাকে জানায় যে তোমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে তার গাড়িটা এখানে পাওয়া গিয়েছে। এটা একটা পাহাড়ের পাদদেশে, তো তুমি এখনই এখানে চলে এসো। এই কথা শোনার পরে সেনের তো মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে আমাদের উনিয়ানকে দেখানো হয়। উনিয়ানের এক ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে এলে ওর ফ্রেন্ডকে সমস্ত ঘটনা খুলে বলে। এটাও বলে ওর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই লেটারটা ওই মেইল বক্স থেকে পড়েছে। এইসব ঘটনা শুনে ওর ফ্রেন্ড অবাক হয়ে যায়। ওর ফ্রেন্ডকে সমস্ত ঘটনা খুলে বলে, এটা বলে তুমি এদিকটা একটু খেয়াল রেখো, আর আমি আগামী কালকেই ফুসুই শহরে চলে যাব। ওখানে গিয়ে হাইতাং এর ব্যাপারে আমাকে খোঁজ নিতে হবে। মনে হয় ওখানেই হাইতাং থাকে। সে সোজা পুলিশ স্টেশনে আসে। ফুসুই শহরের এই পুলিশ স্টেশনে এসেও কোনো কিছু জানতে পারে না, কারণ পুলিশ ওকে জিজ্ঞেস করেছিল সেই হাইতাং এর কি হয়। ও বলেছিল আত্মীয় হয়, কিন্তু তাই পুলিশ ওকে কোনো ফাইল শেয়ার করেনি। কিছুক্ষণ পরেই ওই পুলিশের সঙ্গে দেখা করতে যায় সেন, আর বলে আপনারা আমাকে কল দিয়েছিলেন আর বলেছিলেন আমার মা নাকি নিখোঁজ। তো আমার মা এখন কোথায় আছে? পুলিশ বলে আপনার মায়ের নাম হাইতাং, তাই তো? একটু আগেও একটা মেয়ে এই হাইতাং এর ব্যাপারে জিজ্ঞেস করছিল। সে বলছিল মেয়েটি নাকি হাইতাং এর আত্মীয় হয়। আপনি কি চেনেন মেয়েটিকে? তখন সেন বলে মেয়েটা এখন কোথায়? পুলিশ বলে এইমাত্র বাহিরে গেল। সাথে সাথে সেন বাহিরে বের হয়ে আসে আর উনিয়ানকে আটকায়। সেন তখন এসে মাত্রই উনিয়ানকে বলে তুমি আমার মায়ের কে হও? এবার উনিয়ান অবাক হয়ে বলে আপনি এরকম অসভ্যের মতো ব্যবহার করছেন কেন? আপনি আমাকে চেনেন নাকি? আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? সেন বলে তুমি আগে এটা বলো যে আমার মা হাইতাংকে তুমি কিভাবে চেনো? উনিয়ান তখন বলে হাইতাং তোমার মা?
আসলে আমি একটা বিশেষ ব্যাপারে তার জন্য জানতে এসেছিলাম। সেন তখন বলে, কিন্তু এখনই তোমাকে পুলিশের কাছে যেতে হবে, আমার মা নিখোঁজ, আর তুমি কিনা এসে দাবি করছো যে তুমি তার আত্মীয় হও, নিশ্চয়ই আমার মায়ের নিখোঁজ হওয়ার পিছনে তোমার কোনো দায়বদ্ধতা আছে। এবার ওকে পুলিশের কাছে জোর করে ডেকে নিয়ে আসা হয়। উনিয়ান তখন সমস্ত ঘটনা খুলে বলে, ওর বাবার হারানো ওই মেইল বক্স, এমনকি এখন পর্যন্ত ও যা কিছু পেয়েছে এবং ওই যে চিঠিতে হায়তাং লেখা ছিল, সে কারণেই মূলত ফুসুই শহরে এসেছে এই সব কিছু। তবে না পুলিশ ওর কথা বিশ্বাস করে আর না সেন ওর কথা বিশ্বাস করে। সেন তখন পুলিশকে বলে এখন এই উনিয়ানকে অ্যারেস্ট করে রাখা হোক, কিন্তু পুলিশ বলে উনিয়ানের বিরুদ্ধে লিগাল কোনো এভিডেন্স ছাড়া আমরা তো ওকে আটক করে রাখতে পারি না, এটা আমাদের এখতিয়ারের ভিতরে পড়ে না, তাই ওকে ছেড়ে দেওয়া হয়। উনিয়ান বাহিরে আসে আর বলে, তুমি আমার কথা বিশ্বাস করো, তোমার মাকে আমি চিনি পর্যন্ত না। এখন ও সেনকে বলে, আমি তোমার বাড়িতে যেতে চাই, আর সেখানে আমি গিয়ে কোনো কিছু খুঁজে পাই কিনা দেখতে চাই। তো সেন ওকে সাহায্য করে আর বলে, ঠিক আছে চলো। ও এখানেও সেই কুকি বাক্সটা দেখতে পায় আর বলে, এটা আমার বাবার কাছেও ছিল, দেখো আমি তোমাকে ছবি দেখাচ্ছি। এটা বলে ওর ফোন থেকে ওর বাবার কাছে যে বাক্সটা ছিল সেটা ছবি দেখায়। কিন্তু এরপরেও সেন বলে, এইসব কিছু তো বানানোও হতে পারে, এরকম একটা ছবি অনলাইন থেকেও ডাউনলোড করে নেওয়া যেতে পারে। ও তারপরে সেই লেটারটাও দেখায় আর বলে, এটা দেখো 1991 সালের হায়তাং লিখেছে, তো এই হাতের লেখা তোমার মায়ের হাতের লেখা নয়। সেন বলে, আমার মায়ের হাতের লেখা কেমন আমি জানি না। উনিয়ান বলে, তুমি তার আসল ছেলে তো, নিজের মায়ের হাতের লেখা কেমন সেটা জানো না? সেন বলে, তোমাকে এত কথা বলতে কে বলেছে? উনিয়ান বলে, ঠিক আছে তাহলে তুমি আমার শহরে চলো, তোমাকে গেলেই আমি দেখিয়ে দেবো যে ওই রেড মেইল বক্স থেকে কিভাবে এই চিঠিটা আমার কাছে পড়েছিল। আমার মনে হয় ওখান থেকে একাধিক চিঠি এখনো আসতে পারে। এর পরের দিন আমরা দেখতে পাই হায়তাং যখন বুক স্টোরে এসেছিল তখন ও কিছু লেটার দেখতে পায়। সাথে সাথে ওর মনে পড়ে 2 দিন আগে যখন ও একটা সুইসাইড লেটার লিখেছিল আর ওর বাবাকে হত্যা করার জন্য গিয়েছিল, তখন ও লেটারটা তো ওই মেইল বক্সের ভিতরে দিয়েছিল। তো এই লেটারটা ও আবার খুঁজে বের করার জন্য মেইল বক্সটার ভিতরে খোঁজ করে, কিন্তু ওখানে ও নিজের লেখা লেটারটা খুঁজে পায় না, বরং এখানে আরও অনেকেই লেটার লিখেছে সেটা খুঁজে পায়। এবার ও বেশ চিন্তিত হয়ে পড়ে আর বলে, আমি তো লেটারটা কোনো ঠিকানায় পাঠাইনি, তাহলে লেটারটা কোথায় গেল? এদিকে আমরা বাউকে দেখতে পাই। বাউ হলো সেই যে আরেক দল ডেবিট কালেক্টর যারা তাদের লিডার। সে চাকে ডেকে পাঠিয়েছিল আর বলছিল, দেখো তুমিও ডেবিট কালেক্ট করো আর আমিও ডেবিট কালেক্ট করি এবং আমরা একসঙ্গে শেয়ারে কাজ করছি। আমার কিন্তু তোমার থেকেও ছেলে পেলে বেশি আছে, সো আমার একটু যা পাওয়ার আছে তা তুমি জানোই, কিন্তু তোমার ছেলে পেলে আমার ছেলে পেলেকে উদম কেলিয়েছে। এখন তুমি তোমার ছেলে পেলের হাত ভেঙে দাও, অথবা আমরা আর এক হয়ে কাজ করব না। তাই চাও ওর নিজের ছেলেদের অনেক মারে। এদিকে আমরা হায়তাংকে দেখি, ও একটা নাম্বারে কল দিচ্ছিল, যে নাম্বারটা ইশুয়ান ওকে দিয়েছিল, কিন্তু আজকে ইশুয়ানকেও যখন কল দেয় তখন ইশুয়ান ওই ফোনটা রিসিভ করে না। এরপরে হায়তাং ওর বসকে বলে, বস ওই যে মেইল বক্সের ভিতরে আমি একটা লেটার লিখেছিলাম, কিন্তু ওই চিঠিটা আমি খুঁজে পাচ্ছি না, আপনি কি ওখান থেকে চিঠি কালেক্ট করেছেন? ওর বস বলে, কই না তো, আমি তো কোনো চিঠি কালেক্ট করিনি, তাছাড়া ওটার যে চাবি সেটাও তো তোমার কাছে। হায়তাং তখন মনে মনে বলে, তাহলে চিঠিটা কোথায় গেল? এবার ও আবারও চেষ্টা করে ইশুয়ানকে কল করার, কিন্তু ইশুয়ান তো এখন কল ধরতে পারবে না, কারণ ইশুয়ানকে অনেক মারধর করছে চা, আর ওখানেই ফোনটা ছিল, তাই ও ফোনটা ধরতে পারেনি। এদিকে ওর বাবা তখনই ওকে দেখতে পায় আর বলে, চলো আমরা বাড়ি যাই। ওর বাবার সঙ্গে তো বাড়িতে ফিরতে চাইছিল না, সেই ঘটনার পরে আর স্কুলের ঘটনার পরে ওর বাবার সঙ্গে ওর আর দেখা হয়নি। এদিকে ইশুয়ানকে অনেক মারধর করেছিল চা, একই সঙ্গে হাউকেও। আর এরপরে বাবু বলে, ঠিক আছে অনেক হয়েছে, আর দরকার নেই, ওদের যদি শিক্ষা হয়ে থাকে তাহলে আমার ছেলেদের সঙ্গে আর ঝামেলা করবে না আশা করি। চা তখন বলে, ঠিক আছে আমি আমার ছেলেদের তো শায়েস্তা করেছি, এবার আপনি আপনার ছেলেদেরকে শায়েস্তা করবেন, ওরাও যেন যেচে গিয়ে আমার ছেলেদের সঙ্গে ঝামেলা না করে। এরপরে চা আবার ওর 2 ছেলের কাছেই সরি বলে আর বলে যে, তোমরা তো জানোই আমরা কি ডেঞ্জারাস কাজ করি, তো এখানে আমাদের নিজেদের ভিতরেই মাঝে মাঝে একটু ঝামেলা হবে, সেগুলো একটু সহ্য করে নিতে হবে। যাই হোক, এর পরের দিন আমরা আবার হায়তাংয়ের বাড়ি দেখতে পাই। হায়তাংয়ের বাবা ওকে জোর করে ডেকে এনে ওর গ্র্যান্ডমায়ের মূর্তির সামনে দাঁড় করিয়ে দেয় আর বলে, তোমার গ্র্যান্ডমাকে সরি বলো আর বলো যে তুমি একটা ছেলের সঙ্গে জড়িয়েছিলে সেটা আর করবে না। হায়তাং ওর বাবার দিকে তাকিয়ে বলে, তোমার লজ্জা করে না? তুমি বাবা হয়ে মেয়েকে এভাবে বলছো আমি কোনো ছেলের সঙ্গে জড়াইনি। কিন্তু ওর বাবা তখন অভিনয় করে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি। হায়তাং খালি ওর বাবার এই অভিনয়ের দিকে তাকিয়েই থাকে। এরপরে যখনই ওর দাদিমার ওই যে কিছু ছাই ঠাই রাখা থাকে ওদের, ওটা টাচ করতে যায়, হায়তাং ওটা নিয়ে সাথে সাথে ওখান থেকে বেরিয়ে চলে আসে, কিন্তু ও শেষ পর্যন্ত চলে আসতে পারে না, কারণ ওর বাবা ওকে আরো অনেক বেশি করে মারধর করে। ও এখন কোথায় যাবে কি করবে কিচ্ছু বুঝতে পারে না, এই বাড়িতে ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে ওর দাদিমার ছবিটা ও বুকের ভিতরে ধরে রেখেও অনেক কান্নাকাটি করতে থাকে। এদিকে আমরা হাউকে দেখতে পাই। হাউ যেহেতু আজকে অনেক মারধর খেয়েছে, তাই ও যখন ফিরে আসে
তখন সেনচেন ওকে বারবার বলে যে তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করছো। হাও তখন বলে আমার কিচ্ছু হয়নি, তুমি যদি ভালো থাকো তাহলেই আমি ভালো থাকবো, তাই আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। এদের দুজনের ভালোবাসাটা অনেক বেশি সুন্দর ছিল। এরপরে আমরা দেখতে পাই হাইতাং সোজা চলে এসেছে ইশওয়ানকে খোঁজ করতে। ইশওয়ান তখন নিচ থেকে উপরের দিকে উঠছিল। হাইতাং বলে তোমার দরজা বন্ধ ছিল দেখে আমি ভয় পেয়ে গিয়েছি, তুমি কোথায় গিয়েছিলে। ইশওয়ান বলে আমি একটু বাইরে গিয়েছিলাম। হাইতাং বলে কিন্তু এত মারধর কিভাবে, কে মেরেছে তোমাকে। ইশওয়ান তখন বলে এসব কোনো কিছু না, বাদ দাও। হাইতাং তখন বলে ঠিক আছে তাহলে রুমের ভিতরে চলো। এরপরে ওকে রুমের ভিতরে নিয়ে আসা হয় এবং কিছু ঔষধও নিজের সাথে করে ইশওয়ান নিয়ে এসেছিল। হাইতাং বলে ওগুলো আমার কাছে দাও। এরপরে হাইতাং সেই ওষুধগুলো দিয়ে ওকে ব্যান্ডেজ করিয়ে দিতে থাকে। আর ইশওয়ানের এই ব্যাপারটা খুবই ভালো লাগে। ওর তো আপন বলতে কেউ কখনো ছিল না, একটি মেয়ে যখন এত দরদ এত ভালোবাসা দেখায় তখন যে কোনো ছেলেরই ভালো লাগবে, এটাই কি স্বাভাবিক নয়। তো ইশওয়ানের খুব ভালো লাগে আর হাইতাংকে বলে তুমি এখন এখানে থেকে যাও, কিন্তু হাইতাং তো থাকতে চায় না। এরপরে ইশওয়ান সেই গাম্বলিং হাউসে আসে যেখানেই মূলত সবসময় খেলতো হাইতাং এর বাবা। ওখানে এসেও পাশ থেকে বলে এরকম কাঁচা খেলো বলেই তো সবসময় হেরে যাও, তোমাকে আজকে একটা কথা বলে যাই, তুমি অনেক টাকা দেনা আছো বুঝছো, সেই টাকাটা আমরা কালেক্ট করবো না, বরং এখন থেকে বাউয়ের লোকেরা কালেক্ট করবে। তাই যদি কোনো রকমে হাইতাং এর উপরে কোনো আঁচ দেওয়ার চেষ্টা করো না, বাউয়ের লোকেরা তোমাকে শেষ করে ফেলবে, সেটা মনে রেখো। এরপর থেকে ওর বাবা হাইতাংকে কিছু বলে না। এবার পরদিন থেকে স্কুলে ভালোভাবে যাওয়া আসা করতে থাকে হাইতাং। ওর জীবনটা এখন বেশ অনেকটা সহজ হয়ে গিয়েছিল। ওর সঙ্গে ইশওয়ান দেখা করতে আসে। যেহেতু ইশওয়ান এখন সাসপেন্ডেড তাই ও তো স্কুলে যাবে না, তাই স্কুলে যাওয়ার আগে হাইতাং এর সঙ্গে দেখা করতে আসে আর ওর জন্য কিছু রুটি নিয়ে আসে। হাইতাং এর খুব ভালো লাগে এই ব্যাপারটা। এদিকে চাকে দেখতে পাই, চায়ের সঙ্গে মিস তাং দেখা করতে আসে আর আমরা এখানেই বুঝতে পারি এদের দুজনের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক আছে। মিস তাং চাকে বলে যায় যে তুমি ইশওয়ানকে বলে দিও যেন ও আগামীকাল থেকে স্কুলে যায় আর যেন বেশি লেট না করে। এরপরে চা ওদের দুজনকেই ডেকে পাঠায় আর বলে দেখো আমাদের জীবন একরকম গিয়েছে। ইশওয়ান আমি চাই না আমাদের মতো তোমার পরিস্থিতি হোক, তাই তুমি স্কুলে যাবে আর ভালো ছেলে হয়ে থাকবে। এরপরে ইশওয়ানকে দেখি ইশওয়ান একটা রেড মেইল বক্সের সামনে এসে দাঁড়ায়। আসলে ওকে আগে থেকেই হাইতাং সবটাই বলেছে যে যেদিন ওর বাবাকে মারতে চেয়েছিল সেদিন যে চিঠিটাও লিখেছিল সেটাই মেইল বক্সের ভিতরেও রেখেছিল, কিন্তু সেটা গায়েব হয়ে গিয়েছে। তো ইশওয়ানের মাথায় ঢোকে না যে চিঠিটা গায়েব হবে কিভাবে। ইশওয়ান তখন হাইতাংকে বলে তুমি চিন্তা করো না, আমরা সারা দিন রাত ধরে এখানে বসে বসে পাহারা দিব, যদি কোনো চোর ওটা চুরি করেও থাকে তাহলেও ধরা পড়ে যাবে। এরপরে ওরা অনেক রাত পর্যন্ত ওই মেইল বক্সটা পাহারা দিতে থাকে, কিন্তু না, কেউ তো ওই মেইল বক্স থেকে কোনো রকমের মেইল চুরি করছে না। তাহলে হাইতাং এর ওই লেটারটা কোথায় যাবে। তো অনেক রাত ধরে এখানে পাহারা দেওয়ার কারণে হাইতাং এর ঘুম চলে এসেছিল আর ও ইশওয়ানের কাঁধের উপরেই ঘুমিয়ে পড়েছিল। যেহেতু বেশি রাত হয়ে গিয়েছে তাই ইশওয়ান হাইতাংকে বলে চলো এখন ফিরে যাওয়া যাক, যেহেতু আজকে কেউ আসেনি আমার মনে হয় না আর কেউ আসবে বলে। হাইতাং বলে মনে হয় কেউ চুরি করেনি, যাই হোক বাদ দেওয়ার ব্যাপারটা, এবার আমরা চলে যাই চলো। তাই ওরা সেদিন রাত্রে চলে আসে। পরদিন সকালবেলা হাইতাং সোজা ইশওয়ানের বাড়িতে যায় ইশওয়ানকে ডাকতে যে ওই স্কুলে যাবে কিনা। এরপরে ওই ইশওয়ানকে দেখতে পায়, ইশওয়ানের জন্য কিছু খাবারও নিয়ে এসেছিল। এভাবেই ওদের দুজনের ভিতরে বন্ধুত্বটা একটু পাকাপোক্ত হতে শুরু করে। এরপরে ইশওয়ান স্কুলে না এলেও হাইতাং চলে আসে এবং ওরা খুব ভালোভাবেই পড়াশোনা করতে শুরু করে। তবে বাউয়ের লোকেরা এখনো পর্যন্ত কিন্তু এদের পিছু ছাড়েনি। ইশওয়ান যখন সেদিন মেইল বক্সের দিকে তাকিয়ে বসেছিল তখন বাউয়ের কিছু লোকেরা যায় আর অনেক ইফটিজিং টাইপের কথাবার্তা বললেও সেগুলোকে ইশওয়ান পাত্তা দেয় না। এরপরে এরা একটা চিঠি লেখে। যখন হাইতাং স্কুল থেকে ফিরে আসে দুজনে মিলে একটা চিঠি লিখে ওই মেইল বক্সের ভিতরে রাখে এবং যেহেতু আগের দিন ও মিডনাইট মানে 12টার কাছাকাছি সময় চিঠি লিখেছিল এবং তারপরে চিঠিটা গায়েব হয়ে গিয়েছে, তাই ওরা আজকেও রাত্রেবেলায় চিঠি লেখে। ইশওয়ান এবং হাইতাং দুজনেই মনে করছিল যদি সত্যি সত্যি রাত 12টার ভিতরে কিছু হয় তাহলে রাত্রে চিঠি লিখলে সেটাও তো গায়েব হয়ে যাওয়ার কথা, তাই নয় কি? তাই ওরা একটু যাচাই করার জন্য সেদিন রাত্রেবেলা একটা চিঠি লেখে, কিন্তু তারপরেও সেই চিঠিটা তো গায়েব হয়ে যায় না। ওরা বেশ কয়েকবার করেই মূলত এটা দেখছিল খুলে খুলে। আর এদিকে ওই যে আগের চিঠিটার সেটার ব্যাপারে ইশওয়ান বলে আচ্ছা সেদিন তোমার নামে এই মেইল বক্সে যে একটা লাভ লেটার এসেছিল সেটা কিন্তু সত্যি আমি লিখিনি, তবে সেটা যেই লিখে থাকুক সে কিন্তু অনেক সিনসিয়ার হয়ে ওই চিঠিটা তোমাকে লিখেছিল, কারণ ওখানে একটা মানুষের অন্তরের কথা ছিল। তো আমার মনে হয় যে ওটা লিখেছিল সে তোমাকে খুব ভালোভাবেই চেনে এবং সে তোমার খুব কাছের মানুষ। কিন্তু হাইতাং বলে কই, আমার তো তেমন পরিচিত কেউ নেই, একমাত্র বন্ধুর ভিতরে তুমিই আমার বন্ধু, আর তো আমার কেউ নেই।
হাইতাং যখন বসে বসে ওরা ওই মেল বক্সটা পাহারা দিচ্ছিল, তখন হাইতাংয়ের অনেক ঠান্ডা লাগে আর ইশুয়ান ওর গায়ের কোটটাও খুলে হাইতাংকে দিয়ে দেয়। আর হাইতাং বলে, যেহেতু অনেক রাত হয়েছে, চলো আজকে আমরা ফিরে যাই, কিছুই হবে না হয়তো। ইশুয়ান বলে, না না, তুমি বরং ফিরে যাও, আর আমি এখানে বসে বসে দেখি, যদি কিছু হয় তাহলে হয়তো বা মিস করে ফেলবো, তাই আমি এখানে বসে থাকি। আর তাছাড়া আমার বাইরে বাইরে ঘোরার অভ্যাস আছে। কিন্তু হাইতাং বলে, তা হতে পারে না, আমরা দুজনেই ফিরে যাব। এদিকে 26 সালের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা শেনকে দেখতে পাই। সে ওই মেইল বক্সের সামনে এসে দাঁড়ায়। চুয়ানোকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলে যে সত্যি সত্যি এই মেইল বক্সের সামনে থেকেই উদাও হয়ে গিয়েছিল উনিয়ানের বাবা, আর এখানে একটা লেটার ছিল, সেটা উদাও হয়ে গিয়েছে। পরদিন এখানেই একটা লেটার আমরা খুঁজে পেয়েছি, তবে সেটা একদম রাত 12টার সময়, এবং তখন একটা বিড়াল অনেক ডাকাডাকি করে, আর তখনই মূলত লেটারটা পাওয়া যায়। আর আজকেও রাত 12টা বেজে যাওয়ার সাথে সাথে এখানে একটা বিড়াল আসে। অন্যদিকে 91 সালের ঘটনা দেখি, হাইতাং এবং ইশুয়ান যখন এখানে অপেক্ষা করে না পেরে ফিরেই যাচ্ছিল, ঠিক তখনই ওরা একটা বিড়ালের আওয়াজ শুনতে পায়। তারপরেই ওরা মেইল বক্সের সামনে আসে, আর বক্সটা খুলে দেখে ওদের চিঠিটা গায়েব হয়ে গিয়েছে। আর এই মেইল বক্সের ভিতরে ওরা একটা সাদা কাগজ দেখতে পায়। ওরা বেশ অবাক হয়ে বলে যে এর ভিতরে কিছু কি হয়েছে, আমাদের লেটারটা কোথায় গেল, এবং এখানে সাদা কাগজটা কিভাবে এলো, এটা কি কোথাও ছিল নাকি? ওরা বেশ উল্টে পাল্টে মেইলটাকে দেখতে থাকে এবং দুজনেই বুঝতে পারে অলৌকিক কোনো কিছু ঘটে গিয়েছে। কিন্তু এখানে তো কোনো কিছু লেখা নেই। তারপরে ওরা চিন্তা করে ওরা নিজেরাই কোনো একটা লেটার লিখবে আর সেটা ওই মেইল বক্সে পাঠিয়ে দেবে, তাহলে হয়তো বোঝা যাবে যে কি হচ্ছে আসলে। আর এদিকে আমরা উনিয়ান আর সেনকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখি, যে ওরা অপেক্ষা করছিল চিঠিটা আজকে আসে কিনা। কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন আসে না, তখন ওরা সোজা রুমের ভিতরে চলে আসে। তো ইউনিয়ন বলে চিঠি আসবে, তবে সেটা একদম রাত্রেবেলা। তাছাড়া তোমাকে আগে আমি দেখাই যে আমার বাবার ফুসুই শহরে যাওয়ার অনেকগুলো টিকিট কেটেছিল, তবে ফুসুই শহরে সে কেন বারবার যেত সেটা আমি জানি না। সেখানে তোমার মায়ের সঙ্গে দেখা করতো না কি সেটাও আমি জানি না। এদিকে আবার 1991 সালের সিন দেখি, যেখানে ইশুয়ান এবং হাইতাং দুজনে মিলে একটা লেটার লিখে, আর সেখানে ওরা নিজেদের পরিচয় লিখেছিল আর বলেছিল, আপনারা কি আগে আমাদের কোনো চিঠি লিখেছেন, আপনারা কারা, কোথা থেকে বলছেন, এগুলো আমাদের জানাবেন। এটা বলে ওরা মেইল বক্সের ভিতরে লেটারটা রেখে দেয়। কিন্তু লেটার রাখার পরেই ওরা বারবার ওটা চেকও করছিল, তবে ওরা বুঝতে পারে যে এই লেটারটা ঠিক রাত 12টার সময়ই হয়তো যাবে। মানে অনেক ধরনের ক্যালকুলেশন ওরা মেলানো ট্রাই করেছে। আর এদিকে উনিয়ন যখন সেনকে বোঝায় যে সত্যি সত্যি লেটার ট্রান্সফার হয়, তখন ওরা একগাদা কাগজপাতি নিয়ে বাহিরে আসে আর বলে, ঠিক আছে, শুধু লেটার কেন, আমরা এই কাগজপাতিগুলোও দিয়ে দেখবো যে এগুলো ট্রান্সফার হয় কিনা। আর সেন তো কিছুই বিশ্বাস করছিল না, তাই সেন অনেক ফাইলপত্র নিয়ে এসেছিল এবং সেগুলো ওই মেইল বক্সের ভিতরে রেখে দেয়। ঠিক 12টা বাজার সাথে সাথেই ওরা দুপাশ থেকেই লেটার দিয়ে দেয়। এদিকে ইশুয়ান এবং হাইতাং ওয়েট করছিল যে ওদের লেটারটা যায় কিনা। এবার দেখা যায় যে সত্যি লেটারটা গায়েব হয়ে গিয়েছে, তবে ওদের জন্য ফিরতি কোনো লেটার আসেনি। ওদিকে উনিয়ান আর সেন দুজনে ওয়েট করছিল যে আদৌ সেন যেসব ফাইলগুলো রাখলো ওগুলো যাবে কিনা, আবার উল্টো দিক থেকে কোনো লেটার আসবে কিনা। সেন কিছুই বিশ্বাস করছিল না। যাই হোক, কিছুক্ষণ পরে সেন যখন ওর ফাইলপত্রগুলো মেইল বক্স থেকে বের করতে যায়, তখনই ও একটা লেটার দেখতে পায় এবং ও একদমই অবাক হয়ে যায়, কারণ ও যে ফাইলগুলো এখানে নিয়ে এসেছিল তার ভিতরে কোনো লেটারই ছিল না। সেজন্য ওগুলো ট্রান্সফার হয়নি ঠিকই, কিন্তু ইশুয়ান হাইতাং যে লেটারটা লিখেছে সেটা ঠিকই এখানে চলে এসেছে। তো এখানে ওরা ওদের পরিচয় লিখেছিল। এবার এটা এরা পড়ে বেশ অবাক হয়ে যায় আর বলে, ঠিক আছে, তাহলে আমাদেরও পাল্টা একটা লেটার লিখতে হবে। এদিকে ইশুয়ান এবং হাইতাং রোজ রোজ এসে চেক করতে লাগে যে পাল্টা কোনো লেটার এসেছে কিনা। তো ইশুয়ান বলে, যেহেতু রাত 12টার সময় লেটার ট্রান্সফার হয়, তাই নিশ্চয়ই রাত 12টায় লেটার আসবে। এরপরে ইশুয়ান সোজা ওর স্কুলে যায় মিস তাংয়ের সঙ্গে দেখা করতে। মিস তাং ওকে বলে, তোমার যথেষ্ট হয়েছে, এখন তুমি নিজেকে রেডি করো যে স্কুলে আসার তোমার সময় হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে স্কুল শেষে মিস তাং সোজা দেখা করতে যায় ওদের মাস্টার চায়ের সাথে। যাকে গিয়ে বলে, তোমাদের এই বিলিয়ার্ড ক্লাবের অনেক বড় ক্ষতি হয়েছে, এটাকে ঠিক করে নাও, আমি হেল্প করব। আর তাছাড়া ইশুয়ানকে বলবে ও যেন আমার কথা শোনে আর ঠিক সময় স্কুলে যায়। তো এখন বেশ ভালোই সময় কাটছিল সবার, নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব বিবাদ ওইভাবে ছিল না। এদিকে আবার 2026 সালের উনিয়ান আর সেনকে দেখতে পায়। এরা দুজন 1991 সালের ঘটনাগুলো বিশ্লেষণ করছিল যে সেই টাইমে অলৌকিক কোনো কিছু ঘটেছে কিনা। তো ওরা দেখতে পায় নভেম্বরের 6 তারিখে একটা পানির ফোয়ারা ওঠার কথা ছিল একটা দ্বীপের পাশে, নাকি একটা নদীর পাশে। তো ওই কথাটাই ওরা লেটারে লিখে দেয়। তো সেদিন রাত 12টার সময় হাইতাং এসে একটা লেটার পায় ওই রেড মেইল বক্সে। তো পাওয়ার সাথে সাথে ও সোজা সেটা ইশুয়ানের কাছে নিয়ে যায় আর বলে, তুমি জানো আজকে আমি একটা লেটার পেয়েছি এবং তাতে
ওখানে লেখা হয়েছে 2026 সাল থেকে কেউ একটা আমাদের লিখছে, এবং তারা এটাও লিখেছে যে আমরা যে 91 সাল থেকে লিখছি তার প্রমাণ কি। সেজন্য তারা বলেছে যে 1991 সালের নভেম্বরের 6 তারিখে নাকি আমাদের কাছের একটা নদীতে পানির ফোয়ারা ওঠার কথা আছে। তো সেটা যদি আমরা দেখতে পাই তাহলে তো আমরা বিশ্বাস করব যে তারা 26 সাল থেকেই লিখছে, আর তারাও বুঝতে পারবে যে আমরা 91 সাল থেকে লিখছি। ইসওয়ান এবং ই হাইতাং বেশ অবাক হয়ে যায় যে 26 সাল থেকে একটা মানুষ লিখছে, তার মানে ভবিষ্যৎ থেকে কেউ ওদেরকে লিখছে। এরপরে ইসওয়ান বাড়িতে আসে, আর ওই যে লাভ লেটারটা প্রথম দিন যেটা এসেছিল সেই লাভ লেটারটা বারবার আবারও পড়তে থাকে, আর সেখানে নামের যে সাইনটা ছিল ইসওয়ান, সেই লেখাটিকে ও বারবার দেখে। এর ফলে এই লেখাটা তো আমারই মনে হচ্ছে। এরপরে ও নিজেই কাগজ কলম নিয়ে বসে যায় আর সেই মইতে একটা লেটার লেখে। তারপরে সেটা ই হাইতাংয়ের কাছে নিয়ে আসে আর বলে, দেখো প্রথম দিন যে লাভ লেটারটা তুমি মেইল বক্সে পেয়েছিলে সেই লাভ লেটারটাকে কপি করে আমিও একটা ফর্দ লিখেছি। তো এখানে এই লেটারটা দেখে মনে হচ্ছে না যে দুটো লেটারই আমার লেখা? হাতের লেখা তো একই, তাই না? তো যদি 26 সাল থেকে কেউ আমাদের লিখে থাকে তাহলে তো এটাও হতে পারে যে 26 সালের আমি ইসওয়ান, যে এখন তার বয়স 55 বছর, সে হয়তো তোমাকে এই লেটারটা লিখেছি, হয়তোবা কোনো কিছু হিন্টস দিতে চাইছি, হতেও তো পারে এটা। ই হাইতাং বলে, হ্যাঁ হতে পারে, ওখানে লেখা আছে যে আমাদের জীবন জরাজীর্ণ, তো এটা হতেই পারে। তার মানে 26 সাল থেকে তুমিই আমাকে লেটার লিখেছো। এদিকে 26 সালের ওই ইসওয়ানকে দেখতে পায়, যে লোকটি গায়েব হয়ে গিয়েছিল। সেই লোকটি আজও একটা বৃদ্ধকে ঠেলে দিচ্ছিল, ঠিক যেমনটা 91তেও দিয়েছিল, এবং সেই লোকটি একটা ভ্যানে করে রেড মেইল বক্স নিয়ে যাচ্ছিল। অর্থাৎ এই লোকটি কোথাও গায়েব হয়ে যায়নি, বরং সে 2026 সালেই অবস্থান করছে এবং সে ফুসুই শহরে এসেছে। যাই হোক, আবার 91তে ব্যাক করি, যেখানে ইসওয়ান বলছিল এবার আমাদের অন্য একটা লেটার লেখা উচিত তাদেরকে। তবে লাস্ট লেটারটা লেখার আগে আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। সেই পানির ফোয়ারাটা যদি সত্যিই দেখা যায় তাহলে আমরা তারপরে তাদেরকে লেটার লিখবো। এরপর থেকে ইসওয়ান আর ই হাইতাং সবসময় প্রায় একসঙ্গেই থাকতো। এদিকে আমরা বাবেল লোকদের দেখতে পাই, তারা কিন্তু ব্যাগটা দেওয়ার জন্য সবসময় রেডি ছিল। তারা গিয়ে চাকে মাঝে মাঝে উত্তক্ত করতো। তাদের বিলিয়ার্ড ক্লাব যে তারা ঠিক করছে এটা যেন বাবেল লোকেদের সহ্যই হচ্ছে না। তবে চা খুবই শান্ত মাথার একটা মানুষ ছিল, তাই ও চুপচাপ এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে এবং ওদের সাথে কোনো রকমের কোনো ঝামেলায় জড়ায় না। সেদিন মিস তাং রাত্রে ওদের ক্লাবে এসেছিল, এসে এদেরকে বলে যে আগামীকাল থেকে আমাদের বিলিয়ার্ড ক্লাবটা ওপেন করার জন্য সর্বরকমের প্রস্তুতি তোমরা নাও। আর ইসওয়ানকে বলে তুমি আগামীকাল থেকে স্কুলে যাবে। তো ইসওয়ান যেহেতু আগামীকাল থেকে স্কুলে যাবে, এজন্য ই হাইতাং ওর সঙ্গে আগে থেকে রাত্রেবেলা দেখা করতে আসে, আর ওর হেয়ার স্টাইলটা একটু পাল্টে দেয়, কারণ ইসওয়ানের চুলগুলো অনেক লম্বা লম্বা ছিল, ওর চোখটাও ভালো দেখা যেত না। তাই ই হাইতাং ওর চুলগুলোকে আরও খাটো করে কেটে দেয়। আর এই কার্ডটা ইসওয়ানের খুব পছন্দ হয় আর বলে, এবার আমি দু চোখে খুব ভালোভাবেই দেখতে পাবো, তোমাকে অনেক ধন্যবাদ। এভাবে ইসওয়ান এবং ই হাইতাং বেশ কাছাকাছি চলে আসে। তবে সেদিন ই হাইতাং ইসওয়ানকে একটা পোস্ট কার্ড দিয়েছিল, যে পোস্ট কার্ডের শেষে লেখা ছিল আমি তোমার সঙ্গে একদিন নর্দার্নের অরোরা দেখব, এবং সেখানে নিচে ই হাইতাং লেখা ছিল। আর এই পোস্ট কার্ডটাই কিন্তু উনিয়ান 2026 সালে পেয়েছিল ওই টিনের বক্সের ভিতরে। ই হাইতাং ভালোবেসে এটা ইসওয়ানকে দিয়েছিল। তো সেদিন ই হাইতাংয়ের মাথায় তার বাবা হঠাৎ করেই জোরে একটা আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে আর বাড়িতে বেঁধে রাখে, যেটা ইসওয়ান ঘুণাক্ষরে টের পর্যন্ত পায়নি। পরের দিন সকালবেলা ইসওয়ান যখন স্কুলে যাবে তখন ই হাইতাংকে ডাকতে আসে। তো বাড়ির চারপাশ থেকে ও ই হাইতাংকে বারবার ডাকে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে ও ভাবে ও হয়তো স্কুলে গেছে, তাই ও স্কুলে চলে যায়। কিন্তু ই হাইতাংয়ের বাবা ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছিল ই হাইতাংকে, এবং তারপরে ইসওয়ান স্কুলে এসে জানতে পারে যে না, এখানে ই হাইতাং আসেনি। সে ম্যামের কাছে পর্যন্ত গিয়ে জিজ্ঞেস করেও খুঁজে পায় না। এরপরে ও বাড়িতে যায়, বাড়িতেও পায় না। আর তারপরে ওর বাবা মানে ই হাইতাংয়ের বাবা যেখানে গাম্বলিং খেলে সেখানেও যায়, তো সেখানে গিয়েও ও ই হাইতাংয়ের বাবাকে খুঁজে পায় না। এরপরে ও পুলিশ স্টেশনে কল করে আর বলে ই হাইতাংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পুলিশরা জানায় এটা তো সেই মেয়ে না যার বাবা তার মেয়েকে পাগল বলছিল আর বলছিল যে তাকে রিহাবে পাঠানোর ব্যবস্থা করা হোক। সাথে সাথে ইসওয়ানের মাথায় কিছু একটা খেলে যায় আর বলে ওকে অবশ্যই রিহাবে একবার খোঁজ নিতে হবে। তো এদিকে ই হাইতাংয়ের বাবা ই হাইতাংকে নিয়ে রিহাবের দিকেই কিন্তু যাচ্ছিল, যে ওকে হয়তো রিহাবে ভর্তি করিয়ে দিয়ে ওর বাবা ওখান থেকে কিছু টাকা পাবে সেজন্য। তাই ইসওয়ানও ওই পথ বরাবর আসতে থাকে। ই হাইতাংয়ের বাবাকে দেখতে পাই সে খুবই ক্রুয়েল ওয়েতে তার মেয়েকে নামানোর চেষ্টা করছিল, কিন্তু ই হাইতাংও তো কম জেদি নয়, সেও অনেক তেজ দেখাতে থাকে। ওর বাবা তখন ওকে মারধর করতে শুরু করে। ঠিক তখনই ইসওয়ান ওখানে চলে আসে আর ই হাইতাংয়ের বাবাকে অনেক মারধর করতে লাগে। ওদের দুজনের ভিতরে চরম একটা ফাইট শুরু হয়ে গিয়েছিল। ওখানে অনেক লোক ছিল যারা ওদের দুজনকে সামলানোর চেষ্টা করছিল। তো এখানে ই হাইতাংয়ের বাবা অনেকটা ইনজুর্ড হয়ে গেলে ই হাইতাংকে জড়িয়ে ধরে ইসওয়ান আর বলে
তোমাকে এই কারাগার থেকে আমিই মুক্ত করব বলে সাইকেলে করে ওকে বাড়ির দিকে ফিরিয়ে নিয়ে আসতে থাকে। এরপরে ই হাইতাং বলে, আমার বাবা আসলে সমাজের সবার চোখে খুবই ভালো মানুষ। ছোট্টবেলায় একবার আমাকে স্কুল থেকে ফিরিয়ে নিয়ে আসার সময় সে দেখেছিল আমার মা একটা লোকের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল এবং সেই লোকটা আমার মাকে কিছু একটা দেওয়ার চেষ্টা করছে। আমার বাবা মনে করেছিল আমার মা ওই লোকটির সঙ্গে পরকীয়া করছে, তাই সে আমার মাকে অনেক মারধর করে, আমার মাকে অনেক ভুল বোঝে। আর আমি আস্তে আস্তে দাদির কাছে মানুষ হতে থাকি। আমার মাকে আমার বাবা তাড়িয়ে দিয়েছিল, নাকি আমার মাই চলে গিয়েছিল, এরকম কিছু একটা শুনেছি। তারপর থেকে আমার বাবা গ্যাম্বলিং খেলতে শুরু করে আর হেরে গিয়ে বাড়িতে এসে আমাকে মারধর করে। তবে সে তার প্রতিবেশীদের সঙ্গে কিন্তু খুবই ভালো ব্যবহার করতো। এজন্য আমার বাবা যে আমাকে বাড়িতে মারে এই কথাটা কেউ বিশ্বাস পর্যন্ত করতে চায় না, কারণ সে শুধু আমার সাথেই খারাপ ব্যবহার করে, বাদবাকি দুনিয়ার সামনে সে মুখোশ পরে বেড়ায়। যাই হোক, ইশওয়ান বলে তার জীবনেও অনেক খারাপ ঘটনা রয়েছে। ইশওয়ান একটা অনাথ আশ্রমে বেড়ে উঠেছিল এবং মিস তাংয়ের মাই ওর দেখাশোনা করতো। এজন্য মিস তাংও ছোট ভাইয়ের মতোই ওকে দেখে। ও জানেই না যে ওর আসলে জন্ম হয়েছিল কয় তারিখে। যাই হোক, ই হাইতাং বলে, তার মানে তো আমরা একই রকম, আমাদের দুজনেরই বাবা মা থেকেও নেই। আমি তো তাও আমার বাবা মাকে পেয়েছি, তুমি সেটাও পাওনি। এরপর থেকে ওরা একসঙ্গে থাকতে শুরু করে এবং একসঙ্গে স্কুলে যেতেও শুরু করে। আবার যেন ওদের জীবনে একটুখানি শান্তি ফিরে এসেছিল। তবে ওদের জীবনে যখনই একটুখানি করে শান্তি ফিরে আসতো তখনই আমার ভয় লাগতো যে খারাপ কিছু এই না জানি এবার ঘটে যায়। ইশওয়ানের সঙ্গে ই হাইতাং বেশ খুশি থাকতো। ই হাইতাংয়ের জীবনে সুখ বলতে এখন ইশওয়ান ছাড়া কিছুই ছিল না। এভাবে নভেম্বরের 6 তারিখ চলে আসে। ওরা সেই নদীর কাছে আসে যে নদীতেই পানির ফোয়ারা দেখানোর কথা ছিল। তো সত্যি সত্যিই দেখা যায় এই দিন অলৌকিকভাবে এখান থেকে পানির ফোয়ারা উপরের দিকে উঠতে শুরু করে। ওরা তো এটা দেখে বেশ অবাক হয়ে যায়। আর ওই চিঠির বলা কথাগুলো ওদের কাছে একদম স্পষ্টভাবে সত্যি মনে হয়। ওরা এসে চিঠি লিখতে বসে যায় এবং ওখানে বলে যে আপনারা যেটা বলেছেন আমরা সেটা দেখেছি এবং সত্যি সত্যি আমরা পানির ফোয়ারা দেখেছি। তার মানে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা আসলে কি, আপনারা কিভাবে আমাদেরকে চিঠি লিখছেন সেসব সম্পর্কে আরও জানতে চায়। তো ওরা দুজনও এই চিঠি পড়তে থাকে আর বলে সত্যি সত্যি যে ই হাইতাং 1991 সাল থেকে লিখছে। তো সেন বলে, এবার আমার বলা উচিত যে আমি তার ছেলে এবং বর্তমান পৃথিবী থেকেই আমি তাকে লিখছি। কিন্তু ঠিক সেই টাইমে তার কাছে একটা কল আসে আর পুলিশ তাকে জানায় যে এক্ষুনি তাকে একবার তার হোমটাউনে ফিরতে হবে। এরপরে আমরা আবার ফুসুই শহর দেখতে পাই, যে এখানে গাড়ি ছিল একমাত্র ই হাইতাংয়ের এবং ই হাইতাং উধাও হয়ে গিয়েছিল সেখানকার দৃশ্য। পুলিশ সেনকে ডেকে পাঠায় আর বলে আপনি নিজেকে মেন্টালি প্রস্তুত করে নিন, আপনার মায়ের লাশটা আমরা উদ্ধার করেছি, এখন শুধু তাকে দেখে আপনি এটা আইডেন্টিফাই করবেন যে ওটা আপনার মা কিনা। তো উনিয়ান সবসময় বসেই ছিল সেনের জন্য। সেন যখন ওর মাকে আইডেন্টিফাই করে বাইরে আসে আর উনিয়ানকে বলে আমার মা যখন মারা গিয়েছিল তার পাশে একটা লোক বসেছিল, নিশ্চয়ই ওটা তোমার বাবাই হবে তাই নয় কি, তোমার বাবাই নিশ্চয়ই আমার মাকে হত্যা করেছে। উনিয়ান তখন বলে আমি আমার বাবাকে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, আমার বাবা একটা পিঁপড়া পর্যন্ত মারতে পারে না, সেখানে তোমার মাকে হত্যা করতে যাবে। কিন্তু সেনের সঙ্গে ওর খুব ঝামেলা বাঁধে, তাই বাইরে উনিয়ান বেরিয়ে আসে আর অনেক কাঁদতে লাগে আর ফোনে ওর বাবাকে একটা ভয়েস মেসেজ পাঠাতে লাগে আর বলতে লাগে বাবা তুমি কোথায়, প্লিজ ফিরে এসো। এরপরে আবার 91 সালের দৃশ্য দেখি যেখানে ই হাইতাংদের বাড়িতে কিছু লোক এসেছিল। তো ওই লোকজনগুলো ই হাইতাংয়ের বাড়ি থেকে জিনিসপত্র সরাচ্ছিল। তো এই দৃশ্য তখন ই হাইতাং আর ইশওয়ান দেখে নেয় এবং ওরা আস্তে আস্তে ভিতরের দিকে এসে বলে আপনারা কারা, কেন এই বাড়ি থেকে জিনিসপত্র সরাচ্ছেন। তারা বলে তোমার বাবা আমাদের কাছ থেকে লোন নিয়েছিল, সেই টাকা পরিশোধ করেনি, সেজন্য এই বাড়িটা এখন থেকে আমাদের। কিন্তু ই হাইতাং আর ইশওয়ান বলে এই বাড়িটা আমার বাবার পর্যন্ত না, তাহলে এই বাড়িটা আপনাদের কিভাবে হয়। তো ওই লোকগুলোকে এখান থেকে বের করে দেয়। ইশওয়ান আর ই হাইতাং মিলে সমস্ত জিনিসগুলো আবারও বাড়ির ভিতরে ভরে নেয়। আসলে এই বাড়িটা ছিল ই হাইতাংয়ের দাদির নামে আর সেই কার্ডটা ওর কাছেই আছে, মানে দলিলটা। তো ইশওয়ান আর ই হাইতাং মিলে একটা প্ল্যান করে আর বলে আমার বাবাকে এই দলিলটা আমি দিব না যতক্ষণ পর্যন্ত না সে তার সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করছে। এরপরে ওর বাবাকে ডেকে পাঠায় ই হাইতাং আর বলে শেষবারের মতো আমি তোমার সামনে এসে বসছি আর তোমার সাথে কথা বলছি, আর শুধুমাত্র এই কথা বলার জন্য বসছি যে আজকে কিন্তু এই বাড়ি দখল করতে এসেছিল কিছু লোকেরা, তো তুমি তাদের কাছ থেকে নাকি লোন করেছিলে, তাদের টাকা পরিশোধ করনি। তো এই বাড়িটা তো আমার দাদি, তাহলে এই বাড়ি কিভাবে তারা নিতে পারে। তবে দাদি যে এই বাড়িটা আমার নামে করে দিয়েছে সেটা আমি তোমার নামে করে দিতে পারি যদি তুমি আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো, আমি যেখানেই যাই না কেন তুমি নাক গলাতে পারবে না। তো ওর বাবা এতে রাজি হয়ে যায়। এখন থেকে ই হাইতাং সবসময় ইশওয়ানের কাছেই থাকতে পারবে এবং ওর বাবা কোনো রকমের কোনো ঝামেলা করবে না, কারণ এখন ই হাইতাংয়ের বয়স 19 বছর। তো ও চাইলেই যে কোনো জায়গায় থাকতে পারে এবং ও যথেষ্ট অ্যাডাল্ট
রেজাল্ট হয়েছে। তাই ও সোজা এখন ঈশানের বাড়িতে চলে আসে আর এখন থেকে ও এখানেই থাকতে শুরু করে। ওদের দিন কিন্তু আবারও সুন্দর চলতে শুরু করে, কারণ দুজনে বেশ কাছাকাছি আছে, কীরকম একটা শান্তি শান্তি মনে। এরপরে একসঙ্গে স্কুলে যেত ওরা। তবে সেদিন স্কুলে যাওয়ার পরে হাইতাং শাওজুনকে এটা বলতে শুনে যে শাওজুন বন্ধুদের বলছিল, আমরা এই স্কুল থেকে যেভাবেই হোক ঈশানকে সাসপেন্ড করে দিতে চাই, ওকে এখান থেকে বের করে দিতে চাই। হাইতাং তখন জিজ্ঞেস করে, কেন ওকে বের করে দিবে? ও তোমাদের কি করেছে? শাওজুন তখন বলে, ও আমাদের লেখাপড়ায় বিরক্ত করে, তাছাড়াও মেয়েদের উত্ত্যক্ত করে। হাইতাং তখন সবার উদ্দেশ্যে বলে, এখানে এমন কোনো মেয়ে আছে যাকে ঈশান উত্ত্যক্ত করেছে? কিন্তু কেউ কোনো কথা বলে না। এরপরে হাইতাং আবার বলে, এখানে এমন কেউ কি আছে যে পড়াশুনো করছিল কিন্তু ঈশান তাকে বিরক্ত করেছে? থাকলে সামনে এসো। কিন্তু তবুও কেউ আসে না। তখন হাইতাং শাওজুনকে বলে, যদি বিরক্ত এবং উত্ত্যক্ত কেউ করে সেটা হলো তুই, তাই চুপ করে বসে থাক, না হলে তোকে স্কুল থেকে বের করে দিব। এরপরে ঈশান আর হাইতাং স্কুল শেষে আবার ওই মেল বক্সটার কাছে আসে। সেখানে চেক করতে লাগে নতুন করে কোনো লেটার এসেছে কিনা। তবে সেদিন আর কোনো লেটার আসেনি। ঈশান সোজা একটা দোকানে যায়, হাইতাংয়ের জন্য 3টা সুন্দর সুন্দর প্রিন্সেস টাইপ জামা কেনে, কারণ এই টাইপের জামা কাপড় তো হাইতাং পরে না, কিন্তু ওর খুবই ইচ্ছে ছিল হাইতাং এই টাইপের জামা কাপড় পরুক। তাই হাইতাং এই জামাগুলো দেখে অনেক খুশি হয়ে যায় এবং জামাগুলো পরে একটা সারপ্রাইজ দেয় ঈশানকে। ঈশান ওকে এই জামাই দেখে বেশ খুশি হয়েছিল, কারণ ওকে দেখতে ডলের মতো লাগছিল। তাই হাইতাং বলে, চলো আমাদের রাত্রেবেলা আরও একবার ওই মেল বক্সের কাছে যাওয়া লাগবে। তবে আসতে গিয়ে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়, তাই এই বৃষ্টিতে ওরা বেশ ভিজেও গিয়েছিল। ঈশান তখন বলে, বৃষ্টিটা ভীষণই সুন্দর লাগছে, চলো আমরা একসঙ্গে ভিজি। হাইতাং বলে, কিন্তু আজকেই তো আমি একটা নতুন জামা পরেছি, এই জামা পরে ভিজবো কেন? ঈশান বলে, যদি জীবনটাকে উপভোগে না করলাম তাহলে নতুন জামা দিয়ে কি হবে? এরপরে ওরা দুজন একসঙ্গে বৃষ্টিতে ভিজতে থাকে। একসময় তো ওরা রাস্তার উপরে শুয়েও পড়ে। ভাবা যায় নতুন একটা একদম সাদা জামা, সেটা পরে কিনা রাস্তার উপরে শুয়ে পড়লো। আমি হলে তো ভাই এই বৃষ্টিতে বেরই হতাম না। যাই হোক, এর পরের দিন ওরা সোজা ওদের বিলিয়ার্ড ক্লাবের দিকে আসতে থাকে, কারণ আজকে ওদের ক্লাবের সমস্ত কাজগুলো সম্পন্ন হয়েছে এবং ওরা পুনরায় রিওপেনিং করছে এই ক্লাবটার। তো ওরা একটা ক্যামেরাম্যানও ভাড়া করে নিয়ে এসেছিল। এখানে অনেকগুলো বাজি ফাটায় ওরা, আর তারপরে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি ওঠায়। আর এই অনুষ্ঠানটাই ছিল ওদের জীবনের সেরা অনুষ্ঠান, সেরা একটা রিউনিয়ন সবার। এখানে ওরা সবাই সুন্দর সুন্দর কিছু ছবি তোলে আর সেগুলো মেমোরি হিসেবে নিজেদের কাছে রেখে দেয়। তবে ভালো সময় তো সবসময় থাকবেই না, ভালোর পরে খারাপ আসবে, আবার খারাপের পরে ভালো আসবে, সেটাই তো হয়। সেদিন রাত্রেবেলা ওরা যখন খাচ্ছিল ঠিক তখনই বাউয়ের কিছু লোকেরা এখানে চলে আসে, সাথে সাথে বাউ পর্যন্ত চলে আসে। বাউ এসে চাকে বলে, তুমি তো খুব ভালোই ব্যবসা শুরু করে দিয়েছো, কিন্তু কথা তো ছিল যে আমরা একসঙ্গে শেয়ারে কাজ করব, তাহলে বিলিয়ার্ড ক্লাবে শেয়ার কেন তুমি আমাকে দিবে না? চা বলে, এটা সম্পূর্ণ আমার নিজের টাকায় আমি দাঁড় করিয়েছি, তোমাকে কেন দিব? তো এখানেই শুরু হয়ে যায় মারামারি এবং কথা কাটাকাটি। তবে চা খুবই মাথা ঠান্ডা করে ওদেরকে এখান থেকে বের করে দেয়। পরের দিন হাইতাং ওর সানশাইন বুক স্টোরে এসে আরও একটি লেটার দেখতে পায়, যেখানে ও দেখেছিল ওকে আলাদা করে সেন একটি চিঠি লিখেছে। সেন সেখানে লিখেছে, আমি 2026 সাল থেকে তোমার ছেলে বলছি, আমার নাম সেন। মা, তুমি ঈশান থেকে দূরে থেকো, কারণ সেই তোমার মৃত্যুর কারণ হবে, হয়তোবা ভবিষ্যতে সেই তোমাকে মেরে ফেলতে চাইবে। এরপরে ঈশান আর হাইতাংকে আবারও দেখতে পায়। ওরা একটা দোকানে এসেছিল। এই দোকানে ওরা একটা শোপিস দেখে খুবই খুশি হয়। হাইতাংয়ের এটা পছন্দ হয়েছিল বলে ঈশান ওকে কিনেই দিতে যাচ্ছিল, কিন্তু হাইতাং বলেন, না, অত টাকা খরচ করা লাগবে না। এরপরে ঈশানের যেহেতু কোনো বার্থডেও জানা ছিল না, তাই হাইতাং বলে, আজকে নভেম্বরের 9 তারিখ, আজকেই তোমার বার্থডে উদযাপন করব, তুমি মনে করবে যে এটাই তোমার জন্মদিন, ঠিক আছে? প্রত্যেক বছর এই দিনেই আমি তোমার জন্মদিন পালন করব। এরপরে ওরা একসঙ্গে কেক কাটে এবং দুজন দুজনের জন্য অনেক প্রার্থনা করে যাতে দুজনেই খুব ভালো থাকে। এভাবে সুন্দর একটা রাত্রি ওরা সেলিব্রেট করে ফেলে। কিন্তু এর পরেই ঘটনা হঠাৎ কাট হয়ে যায় আর আমরা দেখতে পাই যে সিন প্রায় অনেকদিন পরে শিফট হয়েছে। এখানে ঈশান এবং হাইতাং দুজনেই রক্তাক্ত অবস্থায়। হাইতাং বলছিল, কোনোভাবেই আইন তুমি নিজের হাতে তুলে নিবে না, কারণ ওখানে মৃত্যুটা আমাদের দুজনের জন্য হয়েছে। তবে মনে হচ্ছিল ওরা কাউকে একটা মেরে ফেলেছে, তবে সেটা ঈশান মেরেছে নাকি হাইতাং মেরেছে সেটা বোঝা যাচ্ছিল না। ঈশান বলে, তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, তুমি কলেজে ভর্তি হবে, এই নরকের শহর থেকে বাইরে বের হবে, আমি সেটাই চাই। তাই এই সমস্ত দায় আমি নিজের কাঁধে তুলে নেব আর তুমি সোজা বাড়ি চলে যাও। এটা ছিল সমুদ্রের পাড়ের একটা দৃশ্য, এটা মনে রাখবেন। যাই হোক, এরপরে কোনো রকমে হাইতাংকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ঈশান সোজা পুলিশ স্টেশনে চলে আসে আর পুলিশকে বলে, ওখানে যে খুনটা হয়েছে সেটা আমিই করেছি, তাই আমাকে অ্যারেস্ট করুন। কিন্তু হাইতাং পুনরায় আবারও পুলিশ স্টেশনে চলে আসে আর বলে, ঈশান কিছুই করেনি, ওখানে আমরা নিজেদের বাঁচাতে চেয়েছিলাম কিন্তু বাঁচাতে পারিনি,
তবে পুলিশ ঈশানকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে, যেহেতু ঈশান নিজে সবকিছু কনফেস করেছে। তবে ওখানে ঠিক কী ঘটনা ঘটেছিল তা আমরা জানি না, তবে এরা নিজেদেরকে বাঁচানোর জন্য কাউকে একটা খুন করেছে, এটা সত্য। তবে সেই খুনটাও কে করেছে তাও কেউ জানে না। তো ঈশান এখন কারাগারে, আর ই হাইতাং পড়াশোনা করতে শুরু করে। ঈশান কখনোই ওর সঙ্গে দেখা করেনি। ই হাইতাং রোজ যেত কারাগারে, কিন্তু ঈশান ওর সঙ্গে দেখা করেনি। এভাবে ই হাইতাং একসময় কলেজের পরীক্ষায় পাশ করে যায়, এবং সেটাও ঈশানকে জানানোর জন্য কারাগারে গিয়ে জানতে পারে এখানে যেখানে রাখা হয়েছিল ঈশানকে, সেখান থেকে ওকে ট্রান্সফার করে অন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তবে সেটা কাউকে জানানো হয়নি যে কোন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। ই হাইতাং এবার ঈশানের যে ড্রেসটুকু জানতো সেটাও হারিয়ে ফেলে। এরপরে ও ভীষণই অনেক খোঁজাখুঁজির পরে ক্লান্ত হয়ে অন্য একটা শহরে পাড়ি জমায়, যেখানে ওর কলেজ লাইফ শুরু করে। সেখানে ও কিছু বাচ্চাদের টিউশন করাতো। সেভাবেই ওর সময়টা আস্তে আস্তে কাটতে থাকে। ঈশানের সঙ্গে ওর আর কখনোই দেখা হয়নি। এভাবে অনেকগুলো দিন পরে 2004 সাল চলে আসে। মানে ভাবুন যে পুরো 1997 সাল থেকে 2004 সাল, মানে ওরা যে খুনটা করেছিল সেটা হলো 97 সালের ঘটনা। যাই হোক, এখন এসে ই হাইতাংকে হাও জানায় যে কারাগারেই নাকি ঈশান মারা গিয়েছে। ই হাইতাং এই কথা বিশ্বাস করতে চায় না এবং বারবার ওকে বলে, আমাকে ঠিকানা দাও, আমি ওকে দেখতে যাব। তখন ই হাইতাংয়ের কাছে হাও একটা ঠিকানা দেয় আর বলে ওখানে ওকে কবর দেওয়া হয়েছে, তুমি এই ঠিকানায় গিয়ে ওর কবরটা দেখে আসতে পারো। ই হাইতাং তো বিশ্বাসই করে না যে ঈশান মারা যেতে পারে, সেজন্য ও কবরটা দেখতে আসে যে সত্যি সত্যি ঈশান মারা গিয়েছে কিনা। ও এসে দেখতে পায় যে সত্যি সত্যি ঈশান মারা গিয়েছে। ও নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারে না, তাই সমুদ্রের দিকে হাঁটতে শুরু করে আর নিজেকে শেষ করে দেওয়ার কথা চিন্তা করে। কিন্তু তখন ওর ঈশানের কথা মনে পড়ে। ঈশান ওকে বলেছিল, যদি আমি কখনো তোমার পাশে নাও থাকি তাও আমি চাই তুমি সুন্দর একটা জীবন যাপন করো, তুমি তোমার স্বপ্নের পথে সবসময় এগিয়ে যাও, সেটুকুই খালি আমি চাই। এরপরে ও সোজা সমুদ্র থেকে উপরে উঠে আসে। ই হাইতাং চেয়েছিল যে ঈশানকে ছাড়া তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব, তাই ও মরেই যাবে। কিন্তু না, আবার ঈশানের কথা ভেবেই ও উপরে উঠে আসে। আর সমুদ্রের পাড়ে ও একটা বক্স পুঁতে রেখেছিল, সেটা খুঁড়তে লাগে। আর এটাই সেই কুকিজ বক্স। এটা হয়তো ও কোনো একদিন এখানে লুকিয়ে রেখেছিল। যেহেতু আমাদেরকে সিন কাট করে হঠাৎ করেই এই ট্র্যাজেডি সিনটা দেখানো হয়েছে, সেজন্য অনেক কাহিনী আমরা এখনো জানি না। ভিতরে প্রায় 4টা বছরের সিন আমাদের কোনো কিছুই দেখানো হয়নি, সেজন্য একটু ধৈর্য ধরবেন, কারণ সামনে ওই 4 বছরের সিন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে। তো এদিকে যখন ই হাইতাং ঈশানকে হারিয়ে ভীষণ কান্নাকাটি করছিল, অন্যদিকে আমরা ঈশানকে দেখতে পাই সে কিন্তু মারা যায়নি, বরং সে অনেক ভালোভাবে কারাগারে থাকার কারণে সদাচরণের জন্য ওকে বেশ ওর কারাভোগের আগেই ছেড়ে দেওয়া হচ্ছে। তো ওকে 2005 সালে ছেড়ে দেওয়া হয়, আর তারপরে ওকে কিছু লেটার দিয়ে দেওয়া হয় ওখান থেকে, যে লেটারগুলো প্রতি বছর ওকে ই হাইতাং লিখত এবং সেগুলো হাওয়ের মাধ্যমে এখানে পাঠাতো। সে লেটারগুলো না পড়েই পুড়িয়ে দেয়, কারণ ও চায় না আর ই হাইতাংয়ের জীবনে ফিরতে। ওর জীবনে অলরেডি অনেক কালিমা লেপন হয়ে গিয়েছে। এখনও ই হাইতাংয়ের জীবনে যদি ফিরে, তাহলে ওর জীবনটা হয়তো দুর্বিষহ করে তুলবে। এর জন্য ও সোজা হাওয়ের সঙ্গে দেখা করতে আসে। হাও তো এখন নিজেকে প্রায় চেঞ্জ করে নিয়েছে। হাও এখন সেনকে বিয়ে করে অনেক সুন্দর জীবন যাপন করছে। তো ঈশানকে দেখা মাত্র ও অনেক ইমোশনাল হয়ে যায়। ঈশান ওকে জিজ্ঞেস করে চা এখন কোথায় আছে। তো ওকে হাও বলে চা এখন অনেক বড় একটা নৌকা কিনেছে, যেটা আমাদের 3 জনেরই স্বপ্ন ছিল। তবে তার সাথে আমার অনেক দিন ধরে দেখা হয় না, কথা হয় না। সে হয়তো দূর কোনো সাগরে মাছ মেরে বেড়াচ্ছে, সেখানে হয়তো ভালো আছে। মিস তাংয়ের সঙ্গে তার বিয়েটা হয়নি, তবে সে এবং সেনচেন খুবই ভালো আছে। ঈশানকে এটাও বলে চা যাওয়ার আগে তোমার জন্য কিছু টাকা রেখে গিয়েছিল। ঈশান বলে তুমি ওগুলো রেখে দিও। হাও বলে তোমার কথা মতো আমি গিয়েছিলাম ই হাইতাংয়ের কাছে, আর তাকে গিয়ে বলেছি যে তুমি মরে গিয়েছো। সে পাগলের মতো আচরণ করছিল, তবে এতদিনে হয়তো ঠিক হয়ে গিয়েছে। একবার কি তার সঙ্গে দেখা করতে যাবে? কিন্তু ওকে জড়িয়ে ধরে ঈশান বলে না, কারোর জীবনে সে কাটা হতে চায় না। তারপরে আমাদের একবার চাকে দেখানো হয় সে সত্যি সত্যি তার নৌকা এবং জাল নিয়ে একটা নদীতে ভেসে বেড়াচ্ছে। সে যে জীবনটা উপভোগ করতে চেয়েছিল সেই জীবনটাই সে উপভোগ করছে। এরপরে ঈশান সেখানে আসে যেখানে ওকে ওই যে কবর দেওয়া হয়েছিল, এই কথাটা ও হাউকে বলে দিয়েছিল। এখানে ও এমনি দেখতে এসেছিল যে ওর নামে কেমন কবর হয়েছে। এখানে এসে ও একটা কেক আর ফুল দেখতে পায়। ও এখানকার একটা মহিলাকে জিজ্ঞেস করে যে এখানে এই তাজা ফুল এবং কেক কে রেখে গেল। ঈশানকে ওই মহিলা বলে এই মাত্র একটা মেয়েই তো রেখে গেল, সে মাঝে মাঝেই আসে আর অনেক কান্নাকাটি করে, কিন্তু অলরেডি এখান থেকে ই হাইতাং চলে গিয়েছে। আজকে নভেম্বরের 9 তারিখ, আর আজকে ও যে বলেছিল ঈশানের জন্মদিন, সেজন্যই তো এখানে কেকটা রেখে গিয়েছে ই হাইতাং।
এখন এটা ঈশান বুঝতে পারে আর ওর খুবই কষ্ট লাগে। ও কেকটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। ওর ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। ও চাইলেও ই হাইতাং এর কাছে আর ফিরে যেতে পারবে না। হয়তো ই হাইতাং এখন বেশ সুখে আছে, কিন্তু তারপরেও ই হাইতাং তো ওকে মনে রেখেছে। কাউকে কি কম ভালোবাসলে তার কবরে এভাবে ফুল আর কেক রেখে দেওয়া যায়? ও অনেক কাঁদতে লাগে। আর এখানে ঈশান ঠিক যেভাবে কাঁদছিল সেটা আসলেই অনেক হৃদয় বিদারক ছিল। এখানে নায়কের অভিনয়টা সত্যিই দুর্দান্ত ছিল। এরপরে ঈশান একটা দোকানে আসে আর অনেকক্ষণ ধরে হেজিটেশনে ভুগতে থাকে যে ও ই হাইতাংকে কল করবে নাকি করবে না। হাওয়ের সঙ্গে দেখা করে আসার পরে হাও ওকে একটা নাম্বার দিয়েছিল, বলেছিল এটা ই হাইতাংয়ের নাম্বার। ও যখন ই হাইতাংয়ের নাম্বারে কল দেয় তখন একটা বাচ্চা ছেলে কথা বলে উঠলে তারপরে বাচ্চা ছেলেটির কাছ থেকে ই হাইতাং ফোনটা নিয়ে হ্যালো হ্যালো করতে থাকে। কিন্তু বাচ্চা ছেলেটির কণ্ঠ শোনার পরে ঈশানের মনে হয় ই হাইতাং বিয়ে করে তার বাচ্চা নিয়ে অনেক সুখে আছে, সেজন্য সে ওদের মাঝে আর কাটা হতে চায় না। তাই ও ফোনে কোনো কথাই বলে না। আর ই হাইতাংয়েরও একবারও এটা মনে হয়নি যে ঈশান কল দিতে পারে, কারণ ই হাইতাং তো এটা জানে যে ঈশান মারা গিয়েছে। তাহলে মৃত ব্যক্তি তো কখনো কাউকে কল দিতে পারে না। সেজন্য ওর মনে একটাবারের জন্য ডাকেনি যে ঈশানই হয়তো ওকে কল দিয়েছে এবং চুপ করে আছে। যাই হোক, ঈশান সমস্ত মায়া ত্যাগ করে দেয় অবশেষে। এরপরে ওর নিজের শহর ছেড়ে অন্য একটা শহরে চলে আসে। ঈশান ভেবেই নিয়েছে যে সারাটা জীবন ও এবার একা একাই কাটিয়ে দিবে আর ই হাইতাংয়ের জীবনেও কখনোই ফিরবে না। এখানে একটা বাড়ির সামনে আসে ও, এবং এই বাড়িটা ছিল ও যার সঙ্গে কারাগারে একসাথে ছিল সেই লোকের বাড়ি। সেই লোক 2004 সালে মারা গিয়েছিল, তার নাম উ জিয়ং। এটা উ জিয়ং এর মা। যেহেতু ওরা কারাগারে একসঙ্গে ছিল এবং ও জানতো উ জিয়ং এর ঠিকানা, তাই ও এখানে চলে এসেছে তার মা এবং মেয়ের সঙ্গে দেখা করতে, কারণ 4 সালেই তো উ জিয়ং মারা গিয়েছে। ঈশান এসে দেখে যে খুবই সুন্দর একটা মেয়ে আছে উ জিয়ং এর, আর এই বাচ্চা মেয়েটির নামই কিন্তু উ নিয়ান। অর্থাৎ উ নিয়ান ঈশানের আসল মেয়ে নয়। ঈশান কখনোই বিয়ে করেনি। তো এই বাচ্চা মেয়েটি তো ওর বাবাকে কখনো দেখেনি, তাই ও এখানে যখনই ঈশানকে দেখে তখনই মনে করে এটাই ওর বাবা, আর বাবা বাবা বলে ডাকতে থাকে। আর ঈশানের জীবনে যেহেতু এই মুহূর্তে কিছুই ছিল না, তাই ও নতুন করে যখন একটা পরিবার পেয়েছে তখন এখানেই থেকে যেতে শুরু করে। এমনকি উ জিয়ংয়ের মায়ের চিকিৎসা পর্যন্ত করায়। যেহেতু মহিলার বয়স হয়ে গিয়েছিল তাই ওই মহিলা মারা যায়। এখন উনিয়ানের তো আর কেউ থাকে না। ঈশান এই বাচ্চা মেয়েটিকে ফেলে যেতে পারে না, তাই তাকে নিয়ে অন্য একটা শহরে পাড়ি জমায়। তবে ঈশান ঠিক কী করবে সেটা বুঝে উঠতে পারে না। কিছু একটা তো করতে হবে, না হলে উনিয়ানকে তো মানুষ করা যাবে না। এর জন্য চিন্তা করে একদম বৈধ কাজকর্ম করবে। এর জন্য লেবারের কাজ করতে শুরু করে। খাটুনি অনেক বেশি, কিন্তু টাকা পয়সা একদমই কম। এখানে উনিয়ানের একটা ফুপুও ছিল, যে মেয়েটি আবার খুব মনে মনে ঈশানকে পছন্দ করত, তবে ঈশান তাকে খুব একটা পছন্দ করতো না। যাই হোক, এদিকে ই হাইতাংকে দেখি বছরের পর বছর কেটে যায়। ও কিন্তু ঠিকই চলে আসতে থাকে প্রত্যেকবার সেই কবরের কাছে যেখানে ঈশানকে স্মৃতিস্তম্ভ করে রাখা হয়েছে। ই হাইতাং এখানে আসে নভেম্বরের 9 তারিখে এক তোড়া ফুল নিয়ে আর একটা সুন্দর কেক নিয়ে। কিছু সুন্দর সুন্দর কথা বলে যায়, আমি তোমাকে অনেক ভালোবেসেছি, আজও ভুলতে পারিনি, এরকম টাইপ। আর দূর থেকে প্রত্যেক বছর ওকে দেখতে থাকে ঈশান। ঈশান নিজের কাছ থেকে ছুটি নিয়ে ওখানে যেত এক নজর দেখার জন্য ই হাইতাংকে, তবে কখনোই ই হাইতাংয়ের সামনে যায়নি এবং ওর সামনে ধরা পর্যন্ত দেয়নি। যেহেতু ওটা অন্য শহরে ছিল তাই ও যাওয়ার আগে উনিয়ানকে ওর এই ফুপুর কাছে রেখে যেত। তো ওর এই ফুপু একদিন ঈশানকে প্রপোজ করে আর বিয়ে করতে চাইলে ওকে সুন্দর করে না বলে দেয়, আর বলে দেয় যে ও কখনোই বিয়ে করবে না, সারা জীবন একা একা থেকে যাবে। কিন্তু একটা মানুষ এভাবে একা থাকলে তার তো লোনলি ফিল হবেই। আকাশের দিকে তাকিয়ে ও কেবল ই হাইতাংকে ভাবত। এভাবে বছর যেতে যেতে নভেম্বর যেতে যেতে একসময় বৃদ্ধ হয়ে যায় ঈশান। তবে ঈশানকে দেখতে বেশি বুড়ো লাগছিল। ই হাইতাংয়েরও বয়স হয়ে গিয়েছে, তবে তাকে কিন্তু সেই তুলনায় বৃদ্ধা লাগছিল না যতটা বৃদ্ধ লাগছিল ঈশানকে। ঈশান বেশি বৃদ্ধ হওয়ার কারণ হলো সে অনেক বিরহ পেয়েছে জীবনে। বিরহ মানুষের বয়স বাড়িয়ে দেয়। তাছাড়া সে এতটাই যন্ত্রণা এবং এতটাই কাজ করেছে তার জীবনে যে খুব অল্প বয়সে সে বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে, তার জীবনী শক্তি কমে এসেছে। তাছাড়া সে আলজাইমারের রোগে ভোগে, সাময়িক জিনিসপত্র তার মনে থাকে না। কিন্তু তারপরেও সে কখনো ই হাইতাংকে ভুলে যায়নি। এই যে বৃদ্ধ হয়ে গিয়েছে, ই হাইতাং ওর পাশ দিয়ে চলে যায়, কিন্তু তারপরেও কখনো সে ই হাইতাংকে দেখা দেয়নি। আর ই হাইতাং চলে যাওয়ার পরে আজও সেই বাচ্চা ছেলের মতো করেই কাঁদতে লাগে। আমার খুব খারাপ লেগেছিল এদের দুজনের এরকম একটা গল্প দেখে, যেখানে ই হাইতাং ওকে ভুলতে না পারে প্রত্যেক বছর ওর কবরের কাছে আসতো। আজ সেখানে ঈশান নিজে উপস্থিত থেকেও কিভাবে তাকে একবার
না বলে পারলো যে আমি ঈশান, আমি বেঁচে আছি। তাহলে হয়তো বা তাদের ভিতরের কিছু যন্ত্রণা হলেও কমতো। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই উনিয়ানকে পুলিশ ডেকে পাঠিয়েছিল। তো উনিয়ানকে পুলিশ এসে বলে যে আপনি মেন্টালি একটু প্রস্তুত হন, আপনাকে এমন কিছু তথ্য দিব যাতে হয়তো আপনি ভেঙে পড়তে পারেন। তখন একটা লেটার নিয়ে আসা হয়। এটা ছিল ঈশানের লেখা লেটার, যেখানে স্পষ্ট বলা আছে যে উনিয়ান আসলে তার আপন মেয়ে নয়। উনিয়ান আসলে উ জিয়ংয়ের মেয়ে এবং উ জিয়ং জেলে 2004 সালে মারা গিয়েছিল এবং ঈশানের যাওয়ার কোথাও জায়গা ছিল না, তাই ও উনিয়ানকেই দেখতে এসেছিল। উনিয়ান ওকেই বাবা ভেবে বসেছিল, আর সেই থেকে ওর বাবা হয়েই অভিনয় করে গেছে। এটা অভিনয় বলবো না, মানে বাবা হয়েই থেকে গেছে, কখনো বিয়ে করেনি। উনিয়ান আজকে এত বড় সত্যটা জানতে পেরে ওর খুবই খারাপ লাগে। এরপরে ওর বাড়িতে আবারও ব্যাক করে, কিন্তু সেদিন বাড়িতে আসার পরে হঠাৎ করে একটা চিঠি লিখতে বসে যায় সেন। সেই চিঠিতে ওই এটা লিখছিল যে হয়তাংকে উদ্দেশ্য করে, মা আমি তোমার ছেলে বলছি, ফিউচারে 2026 সালে আমি তোমার ছেলে এবং তোমাকে ভালোর জন্যই বলছি। তুমি ঈশানের সঙ্গে বেশি মিশবে না, কারণ ঈশানই তোমার সব থেকে বেশি বিপদটা ঘটাবে। এরপরে ও আবারও এখান থেকে চলে যায়, মানে ফুসুই শহরে আবার চলে যায়। ওর পিছু পিছু ট্রেন ধরে সোজা ওর সাথে সাথেই চলে আসে উনিয়ান। উনিয়ান সেনকে বলে তোমার কাছে কে ফোন করেছিল বলো তো, তার ফোন পেয়ে এত দ্রুত এখানে চলে এলে। সেন তখন বলে আমার মায়ের একজন ক্লাস টিচার আমাকে ফোন করেছিল, যার নাম মিস তাং। এই হলো মিস তাং। মিস তাং বলে ঈশান এবং হাইতাং তারা দুজনেই আমার স্টুডেন্ট ছিল, আমি তাদের খুব ভালো করেই চিনি। তো এখানে সেন বলে আমার মনে হয় আমার মায়ের মৃত্যুর জন্য ঈশান দায়ী। মিস তাং তখন বলে কোনোভাবেই সেটা সম্ভব নয়, কারণ তারা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতো, তাই কোনোভাবেই তোমার মায়ের মৃত্যুর জন্য ঈশান দায়ী হতে পারে এটা আমি জানি না। কিন্তু একবার একটা বিপত্তি ঘটেছিল, আর তাতে তোমার মাকে হয়তো বাঁচানোর জন্য ঈশান নিজে কারাবরণ করেছিল। যাই হোক, তোমাদের ফার্দার কোনো ইনফরমেশন লাগলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া মিস তাংয়ের কিন্তু সাইয়ের সাথে বিয়ে হয়নি, তার অন্য কোথাও একটা বিয়ে হয়েছে। যাই হোক, 91 সালের দৃশ্য দেখি, যেখানে ওরা ওই লেটারটা পড়ছিল যেটা সেন পাঠিয়েছে। তো এই লেটার পড়ে খুবই মন খারাপ হয়ে গিয়েছিল ঈশানের, কারণ সেন ওখানে বলছে মা আমি তোমার ছেলে এবং তুমি বেশি একটা ঈশানের সঙ্গে মিশো না, কারণ তার জন্যই তোমার অনেক বিপদ হবে। এই কথা পড়েই তো ভীষণ খারাপ লাগে ঈশানের, কারণ হাইতাং এর ছেলের নাম যদি সেন হয় তাহলে তার পদবী সেন, তাহলে নিশ্চয়ই হাইতাং এর সেন পরিবারের কারোর সঙ্গে বিয়ে হয়েছে, ওর সঙ্গে বিয়ে হয়নি। তাই তো ওর অনেক বেশি খারাপ লাগে, আর বলে তুমি কি সেন নামের কাউকে চেনো? ও তখন বলে এমন কারোর সঙ্গে তোমার পরিচয় নেই। ঈশান বলে কিন্তু ভবিষ্যতে তো তার সঙ্গেই তোমার বিয়ে হয়েছে, না হলে তোমার ছেলের নাম তো সেন হয় না। আর তাছাড়া আমি কেন তোমার কোনো ক্ষতি করতে যাব? আর সে কেন এভাবে বলেছে যে ভবিষ্যতে আমি তোমার ক্ষতি করেছি? এবার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়, আর ওদের ঘরের ভিতরে অনেক বৃষ্টির পানি পড়তে শুরু করে। এতে ঈশানের খুব খারাপ লাগে, আর বলে ও আসলে ঠিকই বলেছে, আমি তোমাকে ঠিকমতো কেয়ারটুকু পর্যন্ত করতে পারিনি, তোমার বই খাতাও ভিজে গিয়েছে, আমি জানি না এই ভাঙা বাড়িটার কি করব। এরপরে ওরা যখন বাইরে আসে ছাতা মাথায় দিয়ে এবং ওরা ওই মেইল বক্সটা দেখতে আসে, তখন দেখে মেইল বক্স যেখানে রাখা ছিল সেখানে নেই। এরপরে ওরা বুক স্টোরের ভিতরে গিয়েও চেক করে, কিন্তু না, কোথাও মেইল বক্সটা নেই। এরপরে ওরা ওদের বসকেও ডেকে পাঠায়, না মেইল বক্স ওর বসও তো দেখেনি। পানিতে নেমে পর্যন্ত ঈশান দেখে, কিন্তু কোথাও মেইল বক্সটা নেই। তো হঠাৎ করে এটা উধাও হয়ে কোথায় গেল ওরা খুঁজেই পায় না। কিন্তু এখনো তো ঈশানের অনেক প্রশ্নের উত্তর জানা বাকি আছে, যে আসলে কার সঙ্গে বিয়ে হয়েছিল ওর, এবং সেন কে, এবং কেনই বা ওই বিপদের কথা ওই চিঠিতে উল্লেখ করা হলো। এইসব নিয়ে বেশ মন খারাপ ছিল কয়েকদিন ঈশানের। এদিকে আমরা আবার দেখতে পাই বাউয়ের লোকেরা তারা খুবই অত্যাচার শুরু করেছিল মেয়েদের উপরে। মানে আগে তো ওরা ঈশান, তারপরে হচ্ছে হাও, এদের উপরে অত্যাচার করতো, আর এখন ওদের গার্লফ্রেন্ডদের উপর অত্যাচার শুরু করেছে। যেমন হাইতাং যে বুক স্টোরে চাকরি করতো, ঠিক সেখানেই এসে তো হুটোপাটা শুরু করে দিয়েছিল লি নামের এই ছেলেটি, এবং সে এসে অনেক টাকা দাবি করে এখানকার বসের কাছ থেকে। তো বস তো অনেক ভোলা ভালা একটি লোক, এবং সে তার ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য ওই লোককে টাকাও দিয়েছিল। কিন্তু পরে লোকটি চলে যাওয়ার পরে হাইতাংকে কিছু টাকা দিয়ে বস বলে, দেখো এইটা ছাড়া আমার ফ্যামিলি চালানোর মতো আর কোনো ব্যবসা আমার নেই, তো ওরা যেহেতু তোমার পিছনে পড়ে আছে, তাই এই চাকরিটা আমি তোমাকে দিয়ে আর করাতে পারবো না। হাইতাংও পুরোটা বুঝতে পারে, তাই ও চাকরিটা ছেড়ে দেয়, তবে বসের দেওয়া টাকা আর নেয় না। যাই হোক, এরপরে বাড়িতে এসে ওই ঈশানকে বলে দেয়, মানে ও যেহেতু তাড়াতাড়ি বাড়ি এসেছে, ঈশান জিজ্ঞেস করলে ঈশানকেও বলে দিলে ঈশানের খুবই রাগ হয়ে যায়, কারণ বাউয়ের লোকেরা কি শুরু করেছে, তাদের উত্ত্যক্ত করে করে এখন তাদের যেসব গার্লফ্রেন্ড আছে তাদেরকে উত্ত্যক্ত করছে। এই ব্যাপারটা সহ্য করতে পারছিল না ওরা। এদিকে চাকেও বিরক্ত করতে শুরু করেছে ওরা। চা বোঝা যায় যে এরা মিস তাংয়ের পিছনেও লাগবে। এরপরে বাদ বাকি সবাই এক জায়গায় হয়ে এটা নিয়ে একটা পরামর্শ করে। 2026 সালের দৃশ্য দেখতে পাই, যেখানে রেড মেল বক্সটা রাখা ছিল
ছিল সেখানে কিছু লোকজন আছে, ওরা হলো পরিচ্ছন্ন কর্মী। তো ওরা এই রেড মেইল বক্সটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছিল, কারণ এটার এখানে কোনো কাজ নেই। তবে চুয়ান বলে এটা আমি এখান থেকে সরাতে দিতে পারবো না, এবং সাথে সাথে সে উনিয়ানকে কল দিলে উনিয়ান বলে যেভাবেই হোক আমি আমার লিঙ্ক লগিং দিয়ে চেষ্টা করছি যাতে মেল বক্সটা ওখানেই রাখা হয়। চুয়ান এত বোঝানোর চেষ্টা করলেও লোকগুলো কথা শুনছিল না। তবে উদ্ধর্তন কর্মকর্তা কেউ একজন বলে দিলে মেল বক্সটা ওখানেই রাখা হয়। এদিকে আমরা হাউকে দেখি, যার ওই যে 1991 সালে চুলটা একটু বাদামি টাইপের ছিল সেই লোক আর কি, এখন তো বয়স হয়ে গিয়েছে, সে এসেছে এদের সঙ্গে দেখা করতে। তো হাউ এসে গল্প করে যে অ্যাকচুয়ালি ওদের জীবনে কি ঘটে গিয়েছে, মানে ওদের বাবা মায়ের জীবনে। তো ওরা দুজনেই হাউয়ের গল্প হা হয়ে শুনতে থাকে, কারণ এত ট্র্যাজেডির একটা গল্প ওরা তো শুনেই একদম পাগল হয়ে যাচ্ছিল। হাউ বলে আসলে আমরা তিনজন মূলত এমন একটা চাকরি করতাম বা কাজ করতাম যেখানে আমাদের অপোনেন্ট পার্টির সঙ্গে আমাদের ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। তো একসময় হয় কি, বাউল লোকেরা আমাদের গার্লফ্রেন্ডদের উপর অনেক অত্যাচার শুরু করে। তো আমরা তখন চাকে বলি যেভাবেই হোক ওদেরকে শায়েস্তা করতে হবে। ইভেন যে বুক স্টোরে চাকরি করতো ই হাইতাং, ও বুক স্টোরের চাকরিটা ছেড়ে দেওয়ার পরেও ওই বুক স্টোরে গিয়েই ভাঙচুর শুরু করে দিয়েছিল বাউল লোকেরা। পরে ওই বুক স্টোরটা বাধ্য হয়ে বন্ধই করে দিতে হয়। এদিকে মিস তাংও একটু শান্তিমতো চলাফেরা করতে পারতো না। চা সবসময় তাকে ফলো করতো যাতে কেউ তাকে উত্ত্যক্ত করতে না পারে। এটা নিয়ে চায়ের সঙ্গেও একদিন খুব ঝামেলা হয়েছিল মিস তাংয়ের, আর মিস তাংয়ের সঙ্গে তো ওরা আগে থেকেই দেখা করেছে। যাই হোক, এরপরে এটা নিয়ে ওরা একটা আলোচনা করে যে বাউল লোকেদের কিভাবে শায়েস্তা করা যায়। এদিকে বাউল লোকজন ভাবছে যেভাবেই হোক সমস্ত বিজনেস এবং প্রপার্টি সব কিছু চায়ের কাছ থেকে নিয়ে নিতে হবে, কিন্তু এরা তো এভাবে চলতে দেওয়া যায় না। তাই এরা নিজেরাই সিদ্ধান্ত নেয় নিজেদের জীবনের বিনিময়ে হলেও বাউল লোকজনদের পুলিশের হাতে তুলে দেবে। সেজন্য ওরা আজকে ওদের গার্লফ্রেন্ডদের কাছে আসে। যেরকম ইশুয়ান ই হাইতাংয়ের সঙ্গে অনেক সুন্দর করে কথা বলে, তবে ওদের প্ল্যান সম্পর্কে কিছুই বলে না। চা কথা বলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে, আর অন্যদিকে সেনজেনের সঙ্গে কথা বলে হাউ। এভাবে গার্লফ্রেন্ডদের সঙ্গে সুন্দর সময় কাটিয়ে ওরা রাত্রিবেলা একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে। ওদের মেইন উদ্দেশ্য ছিল যে ওরা কাউকে একটা কিডন্যাপ করবে, আর সেই কিডন্যাপের দায় চাপিয়ে দেবে বাউল লোকজনের উপর। তবে কিডন্যাপ এমন কাউকে করতে হবে যার বাবা অনেক শক্তিশালী এবং প্রতিপত্তিশীল। যাই হোক, এদিকে এইসব কোনো কিছুই জানতো না ই হাইতাং। ই হাইতাং অনেকক্ষণ ধরে ইশুয়ানের কোনো খোঁজই পাচ্ছিল না, তাই ও সোজা ইশুয়ানকে খুঁজতে বেরিয়ে গিয়েছিল। তখন সেনচেন বলে আমিও কোথাও হাউকে দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে কোনো একটা দুর্যোগের ঘনঘটা নেমে আসছে। তবে তাদের গাড়িটা আমি কোন দিকে যেতে দেখেছি সেটা বলে দেয় ইশুয়ানকে। এদিকে ইশুয়ান এবং হাউ দুজনে একটা গ্যারেজের ভিতরে বসেছিল। তো চা আগে থেকে একটা ছেলেকে এখানে কিডন্যাপ করে এনে রেখে দিয়েছে। মূলত তাদের দোষী বাউল লোকজনদের উপরে চাপাতে চেয়েছিল ওরা, আর এখানে আগুনও ধরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এখানে একটা ছেলে আছে এটা জানতো না ইশুয়ান যখন বক্সটা ওপেন করে তখন দেখে এর ভিতরে একটা ছেলেকে অলরেডি কিডন্যাপ করে রাখা হয়েছে। ইশুয়ান এটা মানতে পারে না। ইশুয়ান বলে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য অন্য কাউকে হত্যা করতে পারি না। আর এই ছেলেটা আর কেউই ছিল না, এটা ছিল শাওজুন, যে ওদের সাথে একই স্কুলে পড়তো। শাওজুন অনেক কানাকাটি করতে লাগে আর বলে আমি তো কিছুই করিনি, আমাকে কেন তোমরা ধরে এনেছো। ইশুয়ান তখন চায়ের সঙ্গে ঝামেলা করে আর বলে তুমি শাওজুনকে কেন তুলে এনেছো? ওর বাবার অনেক টাকা আছে বলে, ওর বাবা বাউল লোকজনদের ধরবে বলে, কিন্তু ও তো ইনোসেন্ট, ওকে কেন আমরা মারবো? এদিকে বাউল লোকজনও কিন্তু ফলো করছিল চায়ের লোকজনদের, কারণ এদেরও মনে হচ্ছিল ওরা কিছু একটা করার চেষ্টা করছে, তাই এরাও প্রস্তুত ছিল ওদের সবাইকেই ধরার জন্য। কিছুক্ষণ পরে দেখা যায় সত্যি সত্যি এই গ্যারেজে বাউল লোকজনেরা চলে আসে। বাউল লোকজন এসে প্রথমে হাউকে বেঁধে ফেলে আর একই সাথে ইশুয়ানকেও বাঁধে। ও সরি, ওখানে আবার ছিল শাওজুন, ওকেও বেঁধে ফেলা হয়েছিল। আর চাকে বলা হয় যে বলো আজকে থেকে তোমাদের পিছু আমরা করব না, যদি তুমি এখানে আমাদের হাতে ছেড়ে দাও ইশুয়ানকে। আমরা ইশুয়ানকে জ্বালিয়ে মারতে চাই। তাই ওরা সম্পূর্ণ জায়গায় কেরোসিন ঢেলে দেয় আর হাউকে ছেড়ে দেয়। চাকে বলে তোমরা দুজন চলে যাও, এখানে শাওজুন এবং একই সঙ্গে ইশুয়ান দুজনকে আজকে মেরে ফেলবো। তো চা বলে ঠিক আছে, এবার ওদেরকে ছেড়ে দিয়েও বাহিরে চলে আসে। কিন্তু চায়ের ইন্টেনশন ছিল অন্য কিছু। বাইরে এসেও বাউল লোকজনদের সঙ্গে মারামারি করতে শুরু করে। ওদিকে যে রুমের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই রুমের আশেপাশ দিয়েই যাচ্ছিল ই হাইতাং, কারণ ই হাইতাং তো এদের খুঁজতে খুঁজতে এদিকেই আসছিল। ই হাইতাং জানালার একটা ছিদ্র দিয়ে এদেরকে ভিতরে দেখতে পেয়েও ভিতরে চলে আসে। ওদের যে বাঁধন দিয়ে আটকানো ছিল সেই বাঁধনও খুলে দেয়। বাউল লোকজন কিন্তু এদিকে এদের নিয়ে ব্যস্ত ছিল, মানে চাকে নিয়ে আর হাউকে নিয়ে। তাই বাউল লোকজন
পিছন দিকে খুব একটা খেয়াল করে না। ওরা ভাবছে যে ভিতর পুড়ে যাচ্ছে, পুড়ে যাক। কিন্তু ওরা তিনজন যখন বেরিয়ে চলেই যাচ্ছিল তখন আবার বাড়ির লোকজন ওদের তিনজনকে দেখতে পায়। সাথে সাথে বাড়ির লোকজন ওদেরকে গিয়ে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু তখনই শুরু হয়ে যায় ধুমধুমার মারামারি। যার যত শক্তি আছে সে তত শক্তি দিয়ে মারামারি করতে শুরু করে। আর ততক্ষণে এখানে চলে এসেছিল শাওজনের বাবা পুলিশ নিয়ে। তো পুলিশ এখানকার সবাইকে ধরে নিয়ে যায়। এখানে কয়েকজন মরে পড়েছিল, এরকম নাটক করার চেষ্টা করেছিল, কিন্তু না, এসবের কাজ হয় না, পুলিশ সবাইকেই ধরে নিয়ে গিয়েছিল। এরপরে হাও বলে আমাদের সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমরা আরও পরে পরে পুলিশ স্টেশন থেকে ছাড়া পেয়েছিলাম, কিন্তু ই হাইতাং যে কোনো মূল্যেই হোক ইশওয়ানকে ছাড়িয়ে নিয়ে যাবে এরকম একটা প্রাণপণ চেষ্টা করছিল। সে বারবার শাওজুনকে বলছিল, শাওজুন তোকেই তো কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু তুই এইটা সত্যি কথা বল যে ইশওয়ান তো তোকে কিডন্যাপ করেনি, ও তো বরং তোকে বাঁচিয়েছে। তাহলে তুই পুলিশকে একবার বল ইশওয়ান কেন জেলে থাকবে। এবার ওদিকে শাওজুনের বাবা মা যখন আসেন, শাওজুন তখন ওর বাবা মাকে দেখে কাঁদতে লাগে। তখন বারবার ইহাইতাং বলে তুই আজকে এরকম ভিতুর মতো কাঁদিস না, অন্তত তোর একটা কথা আজকে ইশওয়ানকে বাঁচিয়ে দিতে পারবে। তুই শুধু একবার বল যে ইশওয়ান তোকে বাঁচানোর চেষ্টা করেছে, তোকে কিডন্যাপ করেনি। কিন্তু শাওজুন তবুও এখান থেকে চলে যাচ্ছিল কিছু না বলেই। তবে ইহাইতাং এত জোরে জোরে শাওজুন বলে চিল্লাচ্ছিল যে শাওজুন ফিরে এসে পুলিশকে জানায় আসলে ইশওয়ান আমাকে কিডন্যাপ করেনি, বরং তার আরও দুইজন সদস্য আমাকে কিডন্যাপ করেছিল, ইশওয়ানই আমাকে বাঁচিয়েছে। তাই পুলিশ অফিসার আপনারা প্লিজ ইশওয়ানকে আটকে রাখবেন না, কারণ সে আমার বন্ধু, আমরা একই সঙ্গে একই স্কুলে পড়ি। এটা বলেও চলে যায়। এরপরে ওখানে মিস তাং আসে আর কোনো রকমে এখান থেকে বুঝিয়ে বাঁচিয়ে বাড়িতে নিয়ে চলে আসে হাইতাংকে। এরপরে আবার প্রেজেন্ট টাইম দেখতে পাই, যেখানে হাও কিছু ছবি দেখায় এদের দুজনকে আর বলে দেখো এখানে আমরা প্রত্যেকেই আছি, আর এটা হলো ইশওয়ান আর হাইতাং। তো ইশওয়ানকে তো সেই ছোট্টবেলা থেকেই দেখেছে উনিয়ন, এবং তার খুব ভালোভাবেই মনে আছে তার বাবার চেহারা কেমন ছিল, আর ওদিকে খুব ভালোভাবে মায়ের চেহারার কথা মনে আছে সেনের। তো পরের দিন আবারও হাইতাং সোজা পুলিশ স্টেশনে গিয়ে বসে থাকে যে এখনও কেন ছাড়া হচ্ছে না ইশওয়ানকে। কিন্তু ইশওয়ানকে যে ছাড়া হবে তার জন্য তো কিছু কাগজপাতি প্রসেস তো চলছে, এজন্য ওকে একটু ছাড়তে দেরি হচ্ছিল। যাই হোক, প্রত্যেক দিন সেই জেলের সামনে এসে বসে থাকতে লাগে হাইতাং। তো একদিন পুলিশ এসে ছেড়ে দেয় ইশওয়ানকে। ইশওয়ান ওকে এখানে ওইভাবে বসে থাকতে দেখে ওর খুব খারাপ লাগে আর বলে তুমি প্রতিদিন আমার জন্য এখানে এসে বসে থাকতে, তোমার এত মায়া আমার প্রতি। এরপরে ওকেই কাঁধে করে তুলে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। বাড়িতে আসার পরে ও নতুন করে ওর জীবনটা শুরু করার চেষ্টা করে, কারণ এখন আর ও যে আরও দুইজন লোক ছিল মানে যাদের সাথে ও কাজ করতো তারা তো নেই। তো একদিন ওর শাওজনের সঙ্গে কথা হয়। সেদিন শাওজন ওকে না বাঁচালে ও হয়তো বাঁচতেই পারতো না। শাওজনের একজন টিউটারের প্রয়োজন ছিল, তো শাওজন সিলেক্ট করে নেয় যে ও হাইতাংয়ের কাছেই পড়বে। তাই ইশওয়ান এসে হাইতাংকে বলে এখন যেহেতু তোমার বুক স্টোরের চাকরিটা নেই, এখন থেকে তুমি শাওজনকে পড়াতে পারো, আর আমি পড়াশোনা করলে তো আমাদের দিন চলবে না, তাই আমি এখন থেকে শ্রমিকের কাজ করব। তো ও একটি জাহাজের কাজ নেয় এবং সেখানেই কাজ করতে শুরু করে, আর বেশ ভালোভাবেই ওদের দিন কাটছিল। এখন বেশ অনেক দিন ধরেই কোনো রকমের কোনো ঝামেলা ওদের জীবনে ছিল না। ইশওয়ান কাজ করে টাকা ইনকাম করতো, আর এদিকে বসে বসে সারাক্ষণ পড়াশোনা করতো হাইতাং। এভাবেই ওদের দিন চলতে থাকে। একদিন কাজ শেষে ফেরার পর 2 বক্স কে জানি বিস্কিট দিয়েছিল ইশওয়ানকে, আর এটা ছিল বিদেশি বিস্কিট যেটা জাহাজে করেই এসেছে। তো 2 বক্স বিস্কিট ও নিয়ে এসে বলে যে আমি তো কখনো সেভাবে তোমাকে কিছু দিতে পারিনি, তাই বিস্কিটগুলো দিলাম, খাওয়া শেষে এই বক্স দুটো আমরা যত্ন করে রেখে দিব। তো এরকম আরও একদিন কাজ শেষে ইশওয়ানকে পাঠানো হয়েছিল একটা আবর্জনার স্তূপে কিছু ফেলার জন্য। তো ওখানে গিয়েও একটা বিড়ালের ডাক শুনতে পায়। আরে এটা তো সেই বিড়াল যে সবসময় ওই মেল বক্সটার চারপাশে ঘুরতো, আর ওই বিড়ালের কাছে সেই মেল বক্সটাকে দেখতে পায় যেটা অনেকদিন আগেই ওরা হারিয়ে ফেলেছিল। ইশওয়ান এবার মেল বক্সটাকে সোজা নিজেদের বাড়িতে নিয়ে চলে আসে। হাইতাং বলে বাহ, খুবই ভালো হয়েছে, আমরা কতদিন হলো চিঠি আদান প্রদান করতে পারছিলাম না, কিন্তু এটা যে জায়গায় রাখা ছিল চলো সে জায়গাতেই রেখে দিয়ে আসি, তাহলে হয়তো এটা আরও ভালোভাবে কাজ করবে। ওরা সেখানে রাখতে এসে দেখে সেই বুক স্টোরটা আজও বন্ধ, তাই ওদের খুবই খারাপ লাগে। যাই হোক, এরপর থেকে শাওজনকে রাত্রেবেলা পড়াতে যেত হাইতাং, আর প্রতিদিন ওর পড়ানো শেষ করে ইশওয়ান ওকে নিয়ে বাড়িতে ফিরতো। তো সেদিন ইশওয়ান একটা লেটার লেখে, সেখানে লিখেছিল যে সেন, আমি তোমার কাছে একটাই প্রশ্ন করতে চাই, সেটা হলো হাইতাংয়ের কার সঙ্গে বিয়ে হয়েছে, তার মানে তোমার বাবার নাম কি। তো এইসব লিখে একটা চিঠি পাঠিয়ে দিয়েছিল। এরপরে ওদেরকে শাওজনের বাবারা ডেকে পাঠায়
সেটা শাওজনের বাবা ডেকে পাঠায়। শাওজনের বাবা বলে, তোমরা আমার ছেলেকে বাঁচিয়েছো, সেজন্য তোমাদের রেওয়ার্ড দিতে আমি ডেকে পাঠিয়েছি। আসলে ই হাইতাং, তুমি কি জানো তোমার মা আমার আন্ডারে কাজ করতো। তোমার মা খুবই কর্মঠ একজন মহিলা ছিল। একবার সে আমাকে অনেক বড় একটা উপকার করে দিয়েছিল। ছোটবেলা থেকে আমরা একসঙ্গেই লেখাপড়া করতাম। তো সে আমাকে যেহেতু অনেক বড় একটা উপকার করে দিয়েছিল, আমি তাকে অনেক টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু না, তোমার মা সেই টাকা গ্রহণ করেনি। তাই তোমার মাকে আমি এক কৌটা একটা মিল্ক বক্স দিতে চেয়েছিলাম, কিন্তু সেটাও তোমার মা নিতে চাইছিল না। আসলে সেই বক্সটা যেদিন দিচ্ছিল সেদিনই মূলত ই হাইতাংয়ের বাবা তার মাকে অন্য একটা লোকের সঙ্গে দেখে ফেলেছিল আর ভেবেছিল যে ই হাইতাংয়ের মা পরকিয়া করছে, অথচ ওটা কোনো কিছুই ছিল না। ই হাইতাংয়ের মায়ের উপর তো ওর বাবা অনেক জোর জুলুম করতো, অত্যাচার করতো। ই হাইতাংয়ের মা একদিন সিদ্ধান্ত নিয়েছিল যে এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু মেয়েকেও নিয়ে যাবে ভেবেছিল। তাই চুরি করে মেয়ের হাতে একটা চিরকুট লিখে দিয়েছিল, যেখানে লেখা ছিল 11টার সময় তুমি আমার সঙ্গে ঘাটের কাছে দেখা করবে। এবার ই হাইতাং স্কুল শেষ করে যখন ওই ঘাটের কাছে আসছিল, ঠিক তখন 11:10 বেজে গিয়েছে। ই হাইতাং লেটারটা খুলে দেখে ও তো ঠিক জায়গা মতোই এসেছে, কিন্তু কোথাও ও নিজের মাকে আর দেখতে পায় না। ও তখন মনে মনে বলে, তবে কি আমি দেরি করে ফেললাম, আমার মাকে চলে গিয়েছে। আসলে সেদিন ই হাইতাংয়ের মা ই হাইতাংকে নিয়েই চলে যেতে চেয়েছিল, কিন্তু ই হাইতাং যেহেতু দেরি করে ফেলেছিল, তাই ওর মাকে নির্দিষ্ট সময়ের ভিতরেই চলে যেতে হয়েছিল। আর ওর বাবা কিনা দোষ দিয়েছিল যে ওর মা অন্য লোকের সঙ্গে পালিয়েছে। যাই হোক, এদিকে আবার উনিয়ানের কাছে একটা কল আসে, যেখানে একটা নার্সিং হোম থেকে কল করা হয়েছিল যে ওর বাবাকে নাকি খুঁজে পাওয়া গিয়েছে। তো ও খুব তাড়াতাড়ি করে সেই নার্সিং হোমে এসে দেখে যে এখানে ওর বাবা একটু আগেও ছিল, কিন্তু এই মুহূর্তে ওর বাবা আর নেই। এটা দেখার সাথে সাথে উনিয়ান হন্তদন্ত হয়ে বলে, আমার বাবা এখন কোথায় থাকতে পারে আমি বুঝতে পেরেছি। এটা বলে ও দৌড়াতে শুরু করে। আসলে ওর বাবা এখন ফুসুই শহরে ছিল, এবং ওর বাবা হলো সেই কবরস্থানের আশেপাশে ছিল, যেখানে প্রত্যেক নভেম্বরে সে আসতো। নভেম্বরের 9 তারিখে তার জন্মদিন পালন করতো ই হাইতাং, আর ওই এখানে আসতো শুধুমাত্র এক পলক ই হাইতাংকে দেখার জন্য। এই লোকটার কিন্তু সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, মানে সে একজন আলঝেইমারের রোগী, তার সত্ত্বেও সে ই হাইতাংকে একটা দিনের জন্য ভুলে যায়নি। আর এই বৃদ্ধ অবস্থাতেও সে ঠিকই নভেম্বরের 9 তারিখ মনে করে এখানে চলে এসেছে। সে যেন চোখের সামনে দেখতে পায় 19 বছর বয়সে সেই ই হাইতাংকে। একই সঙ্গে দেখতে পায় তার পাশে দাঁড়িয়ে আছে ইশুয়ান। তাদের দুজনেরই একটা স্বপ্ন ছিল, আর তা হলো নর্দার্ন অরোরা দেখা। আর ফাইনালি তারা সেটা স্বপ্নের ভিতর দিয়ে দেখতে পাচ্ছে। সাথে সাথে এখানে উনিয়ান চলে আসে আর বাবা বাবা বলে ডাকতে থাকে, কিন্তু এতক্ষণে ওর বাবা এখানেই এই বসার অবস্থাতেই মৃত্যুবরণ করে নিয়েছে। ওর বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতে লাগে। এই দৃশ্যটা ভীষণই হৃদয় বিদারক ছিল। যাই হোক, আমি যখন ভিডিও এডিট করছিলাম আমার ভীষণ খারাপ লাগছিল। ইশুয়ানকে ই হাইতাং এর পাশেই সমাহিত করা হয়েছিল। উনিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল এখান থেকে কিছুদিন আগেও যখন সে প্রায় তার বাবাকে হারিয়ে ফেলতো, একদিন সে তার বাবার পিছু পিছু এসে বলে, বাবা এই ঠান্ডার ভিতরে তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার একটা কথাও শোনো না, বারবার তোমাকে বলি রুমের ভিতরে থাকতে, তুমি কি আমার কোনো কথাই শুনবে না? ঠিক আছে, তুমিও বাইরে থাকো আর আমিও বাইরে থাকি। তখন ওর বাবার হঠাৎ করে একটু স্মৃতি ফিরে এসেছিল। আলঝেইমার রোগীদের যেটা হয় আর কি, হুট করে স্মৃতি ফিরে আবার হুট করে গায়েব হয়ে যায়। ওর বাবা এসে বলেছিল, উনিয়ান এই ঠান্ডার ভিতরে তুমি এই বাইরে কেন? তোমার তো ঠান্ডা লেগে যাবে। আর নিজের গায়ের কোট মেয়ের গায়ে পরিয়ে দিয়ে মাথায় হাত বলাতে বলাতে মেয়েকে নিয়ে রুমে ফিরে এসেছিল। এইসব স্মৃতি মনে করে উনিয়ানের ভীষণ কষ্ট লাগে। সেই ছোট্টবেলা থেকে একা হাতেই উনিয়ানকে মানুষ করেছে ইশুয়ান, কিন্তু আর জানতোই না ওটা ওর আসল বাবা নয়। আসল বাবা না হওয়া সত্ত্বেও বাবার কোনো কমতিই যেন রাখেনি। এদিকে 91 সালের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা একটা লোকের সঙ্গে কথা বলতে শুনি ই হাইতাং এর বাবা ই ইবোকে। সে বলছিল, তোমাকে এই কাজটা করে দিতেই হবে, আমি তোমাকে 3 গুণ টাকা দেব। তো যে জাহাজে কাজ করতো ইশুয়ান, ও সেদিন কাজ করতে করতে ই হাইতাং এর বাবাকে একবার দেখতে পায়। তাই ও দৌড়াতে দৌড়াতে সোজা বাসায় আসে আর ই হাইতাংকে বলে, তোমার বাবাকে আমি দেখেছি। যাই হোক, সে যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে, তাই সবসময় সাবধানে থাকবে। এরপরে আবারও 26 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা সেই পুলিশগুলোকে দেখতে পাই যারা সেই নদীর পাশে দাঁড়িয়েছিল, মানে যেখানে মূলত ই হাইতাং মারা গিয়েছিল তার গাড়ি রেখে। তো আবারও এদেরকে কল করা হয় এবং আজকে দেখানো হয় অন্য একটা লোকের ছবি। সেনকেও জিজ্ঞেস করা হয়, এই লোককে কি তুমি চেনো? তোমার মা যেখানে মারা গিয়েছে এই লোকটিও সেখানেই মারা গিয়েছে, এবং সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে তোমার মায়ের পাশে এই লোকটি বসেছিল গাড়িতে। তো এই লোকটিকে তো চেনে না সেন, কারণ একে কখনো দেখেনি। পুলিশ তখন বলে, এই লোকটির নাম ইবো, সে তোমার মায়ের বাবা হয়, সম্পর্কে তোমার নানু হয়।
সেন তখন বলে, তার মানে এই লোকটি যে আমার মাকে অনেক অত্যাচার করত। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখি। আসলে সেদিন যখন হাইতাং রাস্তা দিয়ে তার গাড়িটা চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সে তার বাবাকে দেখতে পেয়েছিল। অনেক বছর ধরে সে তার বাবাকে দেখেনি, কিন্তু সেদিন হঠাৎ করে দেখে তার বাবা কিছু আবর্জনা নিয়ে যাচ্ছে। তাই সে তার বাবাকে ফলো করতে করতে বাবা যেখানে থাকে সেখানে পৌঁছে যায়। তো আজকে হাইতাংকে দেখে তার বাবা বলে, বাহ, তুমি তো দেখছি অনেক ভালো প্রতিষ্ঠিত হয়েছো, এত দারুণ গাড়ি কিনেছো। কিন্তু তার বাবার স্বভাব চরিত্র একটুও পাল্টায়নি। হাইতাং বলে, আমি তোমাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করবো, তা হলো তুমি সত্যি করে বলো তো যে আমার মাকে অন্য কারোর সঙ্গে পালিয়ে গিয়েছিল না একা গিয়েছিল? তখন ওর বাবা বলে, অন্য কারোর সঙ্গে পালিয়ে গিয়েছিল, না হলে আমি তোমার মাকে ছেড়ে কেন দিব? হাইতাং বলে, আমার মা আমাকে নিয়ে পালাতে চেয়েছিল, কারোর সঙ্গেই তার কোনো সম্পর্ক ছিল না। তুমি আমার মায়ের জীবনটাকে শেষ করে দিয়েছো, ইভেন শেষ পর্যন্ত তুমি আমার মাকেও মেরে ফেলেছো। যাই হোক, এরপরে ওরা দুজনেই পাহাড়ের পাদদেশে যায়, দুজনেই সুইসাইড করে। এদিকে আবারও 91 সালের দৃশ্য দেখতে পায়। সেদিন শাওজুনকে পড়িয়ে যখন বাসায় ফিরছিল হাইতাং, তখনই ওর বাবাকে দেখতে পায়। তো ওর বাবাকে ফলো করতে করতে যেতে থাকে, কারণ ওর বাবার প্রতি তো ওর খুবই রাগ। আর শাওজুন বারবার হাইতাংকে ডেকেও কোথাও খুঁজে পায় না। এদিকে আমরা আবারও 26 সালের দৃশ্য দেখতে পাই। সেন উনিয়ানকে বলে, আমি 91 সালের চিঠি লিখব, এবং যাতে তারা সেদিনকার মানে একদিন রাত্রেবেলায় যে একটা হত্যাকাণ্ড ঘটেছিল, তার জন্য কারাবরণ করতে হয়েছিল ইসুয়ানকে অনেক বছর, সেই হত্যাকাণ্ডটা যদি না ঘটে তাহলে তারা দুজন এক হতে পারবে। আমি চিন্তা করেছি 91 সালের চিঠি লিখে হাইতাং আর ইসুয়ানকে এটা স্মরণ করিয়ে দেব, যাতে তারা কোনো রকমের কোনো হত্যাকাণ্ডে জড়িত না থাকে। উনিয়ান তখন বলে, তুমি পাগল হয়েছো? এটা যদি করা হয় তাহলে আমার বাবার সাথে তোমার মায়ের বিয়ে হবে, আর তোমার কখনো জন্মই হবে না। তুমি এই পৃথিবীতে এক্সিস্ট করবে না, হয়তোবা এক্সিস্ট করবে কিন্তু অন্য কোনো জায়গায়, অন্য কারো ফ্যামিলিতে। এটা তুমি করতে পারবে না, আমাকে কথা দাও এমন কিছু তুমি করবে না। ওরা তখন ফুসুই শহরে ছিল, আর এখানে রেখে গিয়েছিল চুয়ান আর ওর বান্ধবীকে। যাই হোক, সেদিন রাত্রেবেলা আবারও সেই সব লোকজন আসে যারা মেইলটাকে সরিয়ে নিতে চেয়েছিল। তো চুয়ান আজকেও এই দৃশ্য দেখে বলে, মেইল বক্সটাকে যদি আজকে সরিয়ে নেয় তাহলে আমরা উনিয়ানকে কি বলবো? উনিয়ান তো বলেছিল যেভাবেই হোক মেইল বক্সটাকে যেন আমরা এখানে রেখে দিই। তাই ওরা মেইল বক্সটাকে আটকানোর জন্য বাইরে আসছিল। ঠিক তখনই চুয়ানের ফোনে সেন একটা মেসেজ পাঠায় আর বলে, আমি যা যা মেসেজ লিখেছি হুবহু এটা একটা কাগজে লিখে ফেলো, আর সেটা আজকে রাত 12টার সময়ই ওই মেইল বক্সের ভিতরে দিয়ে দিবে, আর্জেন্ট। এটা যেভাবেই হোক তোমাদেরকে কিন্তু দিতে হবেই, কারণ আজকে রাত্রে এটা দিতে না পারলে আমরা আমাদের বাবা মায়ের জীবনের কোনো রকমের কোনো পরিবর্তন করতে পারবো না। যাই হোক, আমরা আবার 91 সালের দৃশ্যে ফিরে যাই। হাইতাং ওর বাবাকে ফলো করতে করতে একটা পাহাড়ি পথ দিয়ে উঠছিল। ঠিক তখনই ও একটা হেয়ার ব্যান্ড দেখতে পায়, যেটা সবসময় ওর মা পরতো। এটা দেখা মাত্র ও বুঝতে পারে হয়তোবা ওর বাবা ওর মাকে মেরেই ফেলেছে, সেজন্যই এই হেয়ার ক্লিপটা এখানে ফেলানো। এবার ওর আরও সন্দেহ দৃঢ় হয় এবং ও আরও বেশি করে ছুটতে থাকে। এদিকে শাওজুনকে পড়িয়ে হাইতাং ফিরবে বলে সেই মেইলবক্সের সামনে এসে দাঁড়িয়ে থাকে সাইকেল নিয়ে ইসুয়ান, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, এখনও তো ফিরছে না। তাই ও বেশ অনেকক্ষণ ধরে ওয়েট করে চিন্তা করে এখান থেকে চলে যাবে। ওদিকে 26 সালের এই দুই মোটুকে দেখতে পাই, তারা একটা চিঠি লিখেছিল এবং সেটা মেইল বক্সের ভিতরে দিবে বলে আসছিল, কিন্তু ওই রাত্রেবেলায় সেইখানকার কিছু লোকজন ওদেরকে বাধা দেয় আর বলে, এই মেইল বক্সটা আমরা এখান থেকে আজকে সরাবই। জুয়ান তখন ওই মহিলাকে বলে, তুমি যে দ্রুত করে ওই মেইল বক্সের ভিতরে চিঠিটা দিয়ে দাও, আর এইসব লোকজনকে আমি আটকাচ্ছি। যাই হোক, সেদিন ইসুয়ানও কিন্তু মেইল বক্সটার সামনে অনেকক্ষণ ধরে বসেছিল। ও ভাবছিল হয়তোবা কোনো চিঠি যদি আজকে আসে, কিন্তু যেহেতু কোনো চিঠি আসছিল না তাই ও সাইকেল চালিয়ে চলে যাচ্ছিল শাওজুনদের বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই ও খটখট আওয়াজ শুনতে পায়, এবং ও যে সাইকেল চালিয়ে চলে যাচ্ছিল তার সামনে ওই বিড়ালটাকেও দেখতে পায়। তাই হঠাৎ করে ও সাইকেল ঘুরিয়ে আবার পিছন দিকে আসে মেইল বক্সটার কাছে। মেইল বক্সটা খুলেও দেখতে পায় সেখানে একটা টুকরো চিঠি পড়ে আছে, যেটা ছিঁড়ে গিয়েছে। আসলে ওরা তো অনেক কষ্ট করে ওই চিঠিটা আজকে পাঠিয়েছে। চিঠিতে একটা কথা খুব স্পষ্ট করে লাল কালি দিয়ে লেখা ছিল, লাল কালি নয়, মূলত ওটা একটা লিপ লাইনার দিয়ে লেখা ছিল, আজকে যা কিছু হয়ে যাক তোমরা সমুদ্রের তীরে অথবা পাহাড়ের ধারে যাবে না, সেখানে আজকে হয়তো একটা হত্যাকাণ্ড ঘটবে। আর যে কোনোভাবেই হোক যদি ওই পাহাড়ের তীরে বা সমুদ্রের ধারে যাও তাহলে যেন কোনোভাবেই কোনো মানুষকে হত্যা না করো। ঠিক তখনই শাওজুন আসে আর বলে, আমি কোনোভাবেই কোথাও খুঁজে পাচ্ছি না হাইতাংকে। সে তার বাবাকে দেখা মাত্র তাকে ফলো করতে করতে পাহাড়ের দিকে গিয়েছে, কিন্তু আমি তার কোনো ট্রেস করতে পারছি না। এটা শোনা মাত্র ইসুয়ান শাওজুনকে বলে, এক্ষুনি তুমি পুলিশে খবর দাও, আর আমি ওদিকে যাচ্ছি, দেরি না হয় যেন।
এদিকে আমরা দেখতে পাই যে ই হাইতাং এর বাবা যে লোকটির সঙ্গে ডিল করেছিল সেই লোকটিকে বলছে বস্তায় করে আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি এটা সমুদ্রের মাঝখানে ফেলে দিতে। ওই লোকটি বলে টাকা কিন্তু 3 গুণ বেশি দিতে হবে। কিন্তু ঠিক তখনই ওখানে ই হাইতাং পৌঁছে যায় আর বলে আমি কোনোদিনও তোদের এইসব স্বপ্ন পূরণ হতে দিব না, আজকে তোমাকে আমি শেষই করে ফেলবো। এটা বলে ওর বাবাকে ধরতে যায়। ঠিক তখনই ওখানে ইসুয়ানও পৌঁছে যায় আর ইসুয়ান তো আজকে ইবোকে মেরেই ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই লেটারের ওই অংশটা ওর মনে পড়ে যা কিছু হয়ে যাক আজকে রাত্রে তোমরা কাউকে খুন করবে না, তাই ও খুন করে না। সাথে সাথে এখানে সহজন পুলিশ নিয়ে চলে আসে, তো পুলিশ ওদেরকে গ্রেপ্তার করে আর এ যাত্রায় ই হাইতাং এবং ইসুয়ান দুজনেই বেঁচে যায়। এভাবে ওদের ফিউচারও পরিবর্তন হয়ে যায়। যাই হোক, এদিকে আমরা উনিয়ান এবং সেনকে দেখতে পাই। উনিয়ান কিন্তু জানতোই না যে সেন ওই চিঠিটা পাঠিয়েছে, তবে সেনের কাছে তখন একটা মেসেজ পাঠায় চুয়ান যে হ্যাঁ ওরা চিঠিটা পাঠিয়েছে এবং সেন তখন অনেক হ্যাপি হয়ে যায় আর বলে অবশেষে কোনো ভালো কিছু করতে পারলাম। উনিয়ানের তখন চোখ দিয়ে খালি পানি পড়ে, কারণ ও জানে একটু পরে সেনকে আর হয়তো এখানে দেখতে পাবে না। যদি অতীত বদলে যায় তাহলে ভবিষ্যৎও অটোমেটিক্যালি বদলে যাবে। কিন্তু ওকে সেন বলে আমি এই তোমার বাবার জন্য যে তোমার কত ভালোবাসা সেটা দেখেছি, আমি আমার মাকেও অনেক ভালোবাসি আর আমরা দুজন যাকে ভালোবাসি তারা এক থাকলেই তো আমরা খুশি, তাই না? আমার যদি অন্য কোনো জন্ম থাকতো তাহলে আমি সেখানে পোস্টমাস্টার হতে চাইতাম। এরপরে উনিয়ান ওকে জড়িয়ে ধরে। যাই হোক, পরদিন সকালবেলা দৃশ্য দেখতে পায় সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ। সেখানেই ঘুম ভাঙে উনিয়ানের। উনিয়ান নিজেকে আবিষ্কার করে সম্পূর্ণ অন্য একটা পরিবেশে, তবে উনিয়ানের সমস্ত স্মৃতি মনে ছিল। আর ঘরে ও সেই বিড়ালটাকে দেখতে পায় মেইল বক্সের সামনে যে বিড়ালটা ঘোরাঘুরি করত। সাথে সাথেই ও ফোনে সেনের নামটা সার্চ করে। সেনের নাম্বার সেভ করা ছিল সেন দিয়ে, সেটাও পর্যন্ত নেই। ইভেন কোনো উইচ্যাট অ্যাকাউন্টেও সেনের নাম নেই। ও তখন অনেক কাঁদতে থাকে, কারণ অলরেডি ফিউচার পাল্টে গিয়েছে। এদিকে আমরা অন্য একটা জায়গা দেখতে পাই যেটা মনে হচ্ছিল চায়নার অনেক দূরের কোনো একটা প্রদেশ। তো সেখানে আমরা একটা ছেলেকে বসে থাকতে দেখি এবং একটা রেড মেইল বক্সও দেখতে পাই, আর যার ভিতরে লাস্ট একটা মেইল এসেছিল। সেই মেইলে এটা লেখা ছিল এটা হয়তো আমাদের শেষ চিঠি। ই হাইতাং এবং ইসুয়ান এই চিঠিটা লিখেছে। তারা এখানে লিখেছে তোমাদের জন্য আমরা একটা সুন্দর ভবিষ্যৎ হয়তো পেয়েছি। ইসুয়ান খুবই ভালো আছে আর সেদিনকার কোনো হত্যাকাণ্ড আমরা ঘটাইনি। আমিও অনেক ভালো আছি আর কলেজের এন্ট্রান্স এক্সামে আমি পাশ করেছি। এখন আমরা অন্য একটা শহরে আছি। সম্পর্কে তোমরা দুজনেই আমাদের ছেলে মেয়ে, কিন্তু তোমরা আমাদের সেই পরিবার যাদের সঙ্গে হয়তো আমাদের কখনো দেখা হবে না। আমরা এক পরিবারের হয়েও কত দূরের, তাই না? আমরা দুজনেই চাই তোমরা সবসময় ভালো থেকো। আর এর সাথে সাথেই 12 লেটার্সের গল্পটি শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ওদের ছেলে মেয়েরাই কিন্তু নিজেদের স্যাক্রিফাইস করে দিয়ে ওদের জন্য একটা হ্যাপি এন্ডিং করে দিয়ে গেল। সেন যদি সেদিন চুয়ানকে ওই মেসেজটা না করতো এবং চিঠিটা না লিখতে বলতো তাহলে হয়তো ওই দিন রাত্রেই আরও একটা মার্ডার করে ফেলতো ইসুয়ান অথবা ই হাইতাং। আর হয়তো বা আবারও পরিণতিটা খুব খারাপ হতো দুজনের সাথে, কিন্তু সেটা হলো না এবার। যেহেতু তাদের সন্তানেরা তাদেরকে হেল্প করেছে একটা সুন্দর পরিণতি পেতে, তাই সুন্দর পরিণতিই তাদের শেষ পর্যন্ত হয়েছিল, এটা আমরা আশা করতে পারি। যদিও আমাদের দেখানো হয়নি, কিন্তু আমরা এটা নিশ্চিত যে তারা শেষ পর্যন্ত হ্যাপি ছিল। তবে এদিকে উনিয়ানের ব্যাপারটা এবং সেনের ব্যাপারটাও বলি। সেন কিন্তু ঠিক এই পৃথিবীতে তার অস্তিত্ব ছিল, তবে সেনের অস্তিত্বটা একটু অন্যভাবে ছিল। তার জন্ম হয়েছে এবং তার সমস্ত স্মৃতিই মনে আছে, তবে ওর জন্মটা পৃথিবীর অন্য কোনো কোনায় হয়েছে। হয়তোবা কোনো একদিন উনিয়ানের সঙ্গে ওর দেখা হলেও হয়ে যেতে পারে, কিন্তু উনিয়ান মনে মনে ওর প্রতি অনেক বেশি ফিলিংস পোষণ করেছিল, সেজন্য উনিয়ানের কষ্টটা একটু বেশিই হচ্ছিল। যাই হোক, ড্রামাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল আর হার্ট টাচিং ছিল। কিছু কিছু জায়গায় তো আমার অনেক কান্না চলে আসছিল। আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। এরকম প্লটের ড্রামা খুব একটা হয় না। চাইনিজ কিছু কিছু ড্রামা আছে অনেক বেশি সুন্দর, তবে কথা হচ্ছে ড্রামা যত বেশি সুন্দর তার অডিয়েন্স তত কম। যেমন এই ধরনের ড্রামা অনেকেই দেখতে চায় না, তবে দেখলে এই ড্রামাগুলোই সব থেকে বেশি ভালো লাগে। যদি কেউ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পারে, তবে অবশ্যই সে শেষ পর্যন্ত নিজের মনকে এটুকু বোঝাতে পারবে যে না, সুন্দর একটা কিছু দেখলাম। এগুলো হলো হৃদয় ছুঁয়ে যাওয়া টাইপ গল্প। অনেকেই আমাকে বলেছিলেন যে আপু এরকম কোনো ড্রামা নিয়ে আসেন যেগুলোতে একটু মন টন ভেঙে যাবে, দেখলে কান্না কান্না আসবে, ভালোবাসাটা যেন অনেক বেশি সুন্দর থাকে। তো এটা সেই টাইপের ড্রামা। এরকম ড্রামা খুবই কম তৈরি হয়। আমি আমার সাধ্যমতো এই ড্রামাটা আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনানোর চেষ্টা করেছি। কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরের নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।